করি ক্লাসটা হয় বা তোমরা খুব ভালো বুঝতে পারো। ম্যাডামের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আসবো, মানে ধরে নাও এটা প্রায় 8:45 পর্যন্ত বা 9:50 8:50 পর্যন্ত চলবে। তো তারপর পরে আমি আসবো, এসে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। একটু প্লিজ ক্লাসটা ম্যাডামকে কোঅপারেট করো। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। এখানে যারা এসছো আমাদের ইনস্টিটিউশনের সকলকে স্বাগতম। আজকে তোমাদের হয়তো প্রথম দিন। আমরা প্রথম দিন বা সেকেন্ড দিন, কারণ স্যার যেহেতু বললেন যে আগের দিন একটা ডেমো ক্লাস এডুকেশনের দেওয়া হয়েছে, তো যারাই আছো আমি মনে করব তারা সবাই মোটামুটি এডুকেশন সাবজেক্টেরই আছো। তো বা কেউ কেউ এমএড করেও এসছো অন্য সাবজেক্ট থেকে। তো তোমরা যে জিনিসটার জন্য প্রথমত এসছো সেটা হচ্ছে নেট এবং সেট ক্লিয়ার করার জন্য, এবং কেউ কেউ এসছো জিআরএফ ক্লিয়ার করার জন্য। তো এই তিন, নেট সেট জিআরএফ ক্লিয়ার করার জন্য শুধুমাত্র নিজের বিষয়টা না, সাথে সাথে পেপার ওয়ানটাকেও তোমরা জোর দেবে। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। কোনো কিছু অসুবিধা হলে বা কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করবে। আর আহ, বেশি কোশ্চেন, কারণ স্যার মাইকটা অফ রেখেছে, বেশি কোশ্চেন করলে পড়াতে পড়াতে খুব অসুবিধা হয়, কিন্তু তোমাদের যে কোশ্চেন গুলো থাকবে অবশ্যই লাস্ট ফিনিশিং আমার পড়ানোর পর আমি শেষ করব। মানে আমি শুনবো সমস্ত কোশ্চেন। এবং আরেকটা জিনিস, আহ মানে সবাইকে বলবো যে আহ সবাই প্লিজ মাইকটা অফ রাখবে, ঠিক আছে? না হলে খুব নেটওয়ার্কের ডিস্টার্ব হবে। ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। নেট সেট এডুকেশন এবং জিআরএফ এর জন্য সবাইকে আজকে থেকে ভালো করে পড়ার জন্য বলা হচ্ছে। আর হচ্ছে, এডুকেশনে নেট সেট পাস করা এমন কিছু কঠিন ব্যাপার না। আমার মনে হয় আগে যা জিনিসগুলো তোমরা পড়েছো তার একটা কম্বিনেশন সিলেবাস এনটিএ দিয়ে দিয়েছে, সেটাই ভালো করে পড়লেই মোটামুটি তোমরা নেট বা সেটটা, এখন তো সেট বাংলাই হয়ে গেছে, তো নেট সেটটা পাস করে যাবে। আমি ইংলিশ বাংলা দুটোতেই পড়াবো, তোমাদের যেটাতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল আমরা এই সিলেবাস সম্পর্কে একটু বলে দিই। তার কারণটা হলো, সিলেবাস যত ভালো করে তুমি জানবে যে সিলেবাসের কোন পার্ট থেকে কি আসছে বা সিলেবাসটা কোথায় কি আছে, তখনই তুমি মনে করবে যে নেট পাসের 20% তুমি তোমার মধ্যে আয়ত্ত করে ফেলেছো। আমি সিলেবাস, আমি পুরো চ্যাপ্টার পড়লাম, সবকিছু পড়লাম, এদিকে জানি না কোথায় কোনটা থেকে স্ট্রং, কোনটা থেকে স্ট্রং না, বা কোথা থেকে কোশ্চেনটা বেশি আসছে, কোথা থেকে কোশ্চেনটা কম আসছে, এটা সম্পর্কে আমি জানলাম না। সেটা তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে। তো দেখো তোমাদের নেটের সিলেবাসে সাধারণত 10টা চ্যাপ্টার রয়েছে। এটা জানো তোমরা, কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। আমি বারবার বলছি সিলেবাসটা দেয়, এর কারণ হচ্ছে সিলেবাসটার প্রতি বেশি ফোকাস করবে, যে কোন জায়গায় কি কি আসছে। যে শুধুমাত্র ঢালাও পড়ার এখন বিষয় না, আমাকে জানতে হবে যে এনটিএ কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন করছে, বা কোন জায়গায় একটু ঢিলা দিলেও ঠিক আছে, মেকআপ করা যাবে। ঠিক আছে। তো মোটামুটি জিআরএফ পেতে গেলে একটা জেনারেলের স্টুডেন্টকে 100টার কাছাকাছি ঠিক করার প্রয়োজন। ঠিক আছে।
তো সিলেবাসে যেটা 10টা ইউনিটে ফার্স্টে তোমাদের থাকবে এডুকেশনাল স্টাডিজ। এডুকেশনাল স্টাডিজ এর মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ দ্য এডুকেশন, আর একটা রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ দ্য এডুকেশন। এবার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি আর একটা রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি। একটা রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি, একটা ওয়েস্টার্ন ফিলোসফি। সাধারণত ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটা দুটো কোশ্চেন, এবং ইন্ডিয়ান ফিলোসফি বিশেষ করে বেদান্ত, সাংখ্য, যোগা আর বুদ্ধ, এগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সোশিওলজি থেকে ওই থিঙ্কার থেকে একটা দুটো কোশ্চেন আসে, কিন্তু অ্যাপ্রোচেস অফ দ্য সোশিওলজি থেকে দুই একটা কোশ্চেন আসতে পারে। হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্সে হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। আমি জাস্ট জেনারেলি বলে দিচ্ছি, কারণ কালকে আমার মনে হয় সিলেবাসটা সম্পর্কে সবাই জেনে গেছো। তো হিস্ট্রির কমিশন, যে কমিশনটা আছে ওখান থেকে দুই তিনটা কোশ্চেন আসে, এবং বাদ বাকি যে পলিটিক্স, ইকোনমিক্স আছে সেখান থেকে দুই তিনটা কোশ্চেন এরকম করে, বা চার পাঁচ তিনটা কোশ্চেন আসে। কিন্তু তার সবচেয়ে বেশি আসে হিস্ট্রির যে কমিশন গুলো রয়েছে, কমিশন গুলো সেগুলো সম্পর্কে। লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, এটা সম্পর্কে বলা আছে। আমরা জানি যে লার্নার এবং লার্নিং প্রসেসটা হচ্ছে এডুকেশন সাইকোলজির একটা পার্ট। তো শুধুমাত্র এই যে চারটে ইউনিট আছে, গ্রোথ, ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে পার্সোনালিটি, মেন্টাল হেলথ, মেন্টাল হাইজিন, ইন্টেলিজেন্সি, তারপর হচ্ছে লার্নিং, আর একটা রয়েছে গাইডেন্স কাউন্সিলিং। এর বাইরেও এই সিলেবাসের বাইরেও কিছু কিছু জায়গা আছে, সেগুলো থেকে কোশ্চেন আসে, যেগুলো তোমরা পূর্ববর্তী যাই করে থাকো না কেন, এমএড করো, বিএড করো, বা ইউজি করো, পিজি করো, এডুকেশনে সকলে পড়েছো। তো আমার সাজেশন এটাই যে এই জায়গাটা মানে ইউনিট 3 থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সুতরাং ইউনিট 3 এডুকেশন সাইকোলজির এতদিন ধরে যা পড়েছো সেটাই কিন্তু পড়বে। যে এখানে দুটো রয়েছে বলে পার্সোনালিটি থিওরি আমি দুটোই পড়বো, ওটা করো না। তারপরে যেটা হচ্ছে টিচার এডুকেশন, টিচার এডুকেশনে এনসিইআরটি, এনসিটি এইগুলো থেকে কোশ্চেন আসবে। প্রফেশন, প্রফেশনালাইজেশন, এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ওই যে হ্যাবারমাস, ডিউক, আর হচ্ছে মানে ওই যে যে তোমাদের হচ্ছে স্কুলেমান, হ্যাবারমাসের যে থিওরিটা ওখান থেকে একটা আসে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং, এই জায়গা থেকে কোশ্চেনটা আসে। সাধারণত প্রিভিয়াস ইয়ার্সে দেখবে, তাহলেই বুঝে যাবে। নেক্সট রয়েছে কারিকুলাম স্টাডিজ। কারিকুলাম স্টাডিজে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে সমস্ত ওই থিওরি গুলো বা মডেল গুলো থেকে, আর বেসিস থেকে একটা দুটো আসতে পারে। আর বাদ বাকি থেকে তেমন একটা কোশ্চেন দেয় না, কোনো কোনো বা চেঞ্জ থেকে কোশ্চেন দেয়। এরপরে আর একটা জিনিস এটা মানে পেপার 1, পেপার 2 এর মোস্ট ফান্ডার জিনিস, সেটা হচ্ছে, প্লিজ মিউট করো, রিসার্চ ইন এডুকেশন। এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। রিসার্চ ইন এডুকেশনের কোনো কিছু বাদ দেবে না। এখানে তোমরা এডুকেশন রিসার্চের মিনিং থেকে শুরু করে একেবারে টাইপ পর্যন্ত পুরোটা থেকেই কোশ্চেন আসে, কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে ওই ভেরিয়েবলস, হাইপোথিসিস, স্টেপ, তারপরে হচ্ছে মিনিং, মেথডস, পুরোটা রিসার্চের কোনো কিছু বাদ দেবে না, কারণ দুটোতেই তোমাদের লেগে যাবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পাঁচটা কোশ্চেন, মানে পুরো 10 থেকে 12টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে রিসার্চ ইন এডুকেশন থেকে। ঠিক আছে। পেডাগোগি, অ্যান্ড্রাগোগি অ্যাসেসমেন্ট, যেটা আমি লাল কালি করে দিয়েছি, তার কারণ হচ্ছে এটা সম্পর্কে একটু তোমাদের আমি বলবো। এটা আজকে পেডাগোগি, অ্যান্ড্রাগোগি অ্যাসেসমেন্ট কি ফান্ডাটা দেখো। পেডাগোগি, অ্যান্ড্রাগোগি অ্যাসেসমেন্ট এটা পড়লে তুমি কিন্তু হচ্ছে পেপার 1 এর টিচিং অ্যাপটিটিউড এটা সম্পর্কে জানতে পারবে। আমি আর একটা জিনিস তোমাদের শিখিয়ে দেবো, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপার কিভাবে লিঙ্ক করে পড়তে হয়, সেই জিনিসটা কিন্তু দেখবে, যে তাহলে কিন্তু পড়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তারপরে আছে
পেডাগোগি অ্যান্ডাগোগি অ্যাসেসমেন্টে যেখান থেকে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, এটা মোটামুটি ওই শর্ট কোশ্চেন টাইপ হচ্ছে অ্যাসেসমেন্ট থেকে আসবে। আর হচ্ছে ওই যে দুটো মডেল আছে ফ্ল্যান্ডার আর গ্যালভের, ওখান থেকে একটা আসে, মালকম নন্স থিওরি থেকে আসে। আর হচ্ছে এটা মোটামুটি পুরোটা থেকেই কোশ্চেন আসে, কোনো কোনো বার এদিক ওদিক থেকে দেয়। আর এনইপি যেটা হচ্ছে 2020 এনইপি হয়েছে, সেখানে কিন্তু পেডাগোগি অ্যান্ডাগোগি অ্যাসেসমেন্টকে খুব গুরুত্ব দিয়েছে। আমরা যারা অনেকদিন আগে ইউজি পাস করেছি, মোটামুটি 2017 সালের আগে বা 2015 সালের আগে, তাদের কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে বিশেষ কিছু দেওয়া ছিল না। কিন্তু বর্তমান যুগে এই যে চ্যাপ্টারটা খুব এসেনশিয়াল হয়ে গেছে এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে। শুধুমাত্র যে নেট সেটে কাজে লাগছে তা না, আমি বললাম পেপার 1-এও লাগছে, পেপার 2-এও লাগছে, সিটেটে লাগছে, তোমাদের চাইল্ড সাইকোলজির বিভিন্ন জায়গায় এসআই থেকে শুরু করে মাদ্রাসার 3 তারিখে পরীক্ষা, সমস্ত জায়গায় কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ ভাবে কাজে লাগছে। এবং এনইপি 2020-তে এই চ্যাপ্টারটার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, বিশেষ করে অ্যাসেসমেন্টের ওপর। নেক্সট যেটা আসছে টেকনোলজি ইন অ্যান্ড ফর এডুকেশন, অর্থাৎ এডুকেশন টেকনোলজি। এডুকেশন টেকনোলজির প্রিভিয়াস ইয়ার্স দেখলে দেখবে যে ওই যে মডেল গুলো আছে ওখান থেকে কোশ্চেন আসে, ইটি থেকে কোশ্চেন আসে, সিনক্রোনাস অ্যানসিনক্রোনাস এগুলো থেকে আসে, আর বিভিন্ন ওই যে ওয়েব 2 ওয়েব 3 এই জায়গাগুলো থেকে আসে। এডুকেশন ম্যানেজমেন্টের আমি বলবো মডেল গুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন ম্যানেজমেন্ট লিডারশিপের যে মডেল গুলো আছে ওগুলোকে খুব ভালো করে পড়ে যাও, তাহলেই হবে। ইনক্লুসিভ এডুকেশনে একটু বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে হয়, একটু বুদ্ধি খাটাতে হয়, তাছাড়া মডেল কমিশন গুলো তো আছেই। এই হচ্ছে তোমাদের অল টোটাল 10টা ইউনিট। এবার আমি একটা কথা বলি, তোমরা ফার্স্ট পেপারের সাথে সেকেন্ড পেপার কিভাবে লিঙ্ক করে করে পড়বে। টিচার এডুকেশন, পেডাগোগি, টিচিং অ্যাপটিটিউড, এই তিনটে যখন একসাথে পড়বে, যে প্রথমে টিচার অ্যাপটিটিউড পড়ে নিয়ে টিচার এডুকেশন বা পেডাগোগি পড়ে নিলে তোমাদের কিন্তু দিয়ে তারপরে যখন কোশ্চেন অ্যান্সার সলভ করবে দেখবে তিনটে একই গতের, দেখবে তিনটে একই গতের। সুতরাং তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট সুবিধার্থে বলে দিচ্ছি, পড়ার স্ট্র্যাটেজি সকলের আলাদা থাকে আমার মনে হয়। টেকনোলজি ইন এডুকেশন ফর এডুকেশন পড়ার আগে আগে পড়বে টেকনোলজি জিনিসটা কি, সেটা পড়তে গেলে তোমাকে আইসিটি জিনিসটাকে ভালোভাবে জানতে হবে। আইসিটি পড়ে নিয়ে যদি তুমি টেকনোলজি ইন অ্যান্ড ফর এডুকেশন পড়ো, তাহলে দেখবে জিনিসটা আরো সহজ লাগছে। নেক্সট আসছি হচ্ছে তোমার লার্নিং, সরি হ্যাঁ, নেক্সট আসছি হিস্ট্রি পলিটিক্স ইকোনমিক্স অফ এডুকেশন। এখানে হিস্ট্রি পার্টটা দেখবা হায়ার এডুকেশনের সাথে খুব মিল আছে, সুতরাং সেটা পড়ার পর যদি হিস্ট্রি পার্টটা পড়ো খুব তোমাদের লাভজনক হবে বলে আমার মনে হয়। নেক্সট লজিক্যাল রিজনিং এর সাথে যদি এডুকেশনাল স্টাডিজটা পড়ো, তাহলে মানে লজিক্যাল রিজনিং এর সাথে এডুকেশনাল স্টাডিজ এর একটা বিশেষ লিঙ্ক আছে, যেটা তোমরা জানো। সেটা একসাথে পড়লে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে, জাস্ট পড়ার সুবিধার্থে বলছি। এবং আর একটা জিনিস আমি একটু ভুলে গেলাম, টেকনোলজির সাথে আইসিটি, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এই তিনটের মধ্যে একটা বিশেষ লিঙ্ক আছে। সুতরাং এডুকেশন সাবজেক্টের নেট পাস করা কিন্তু এমন কিছু কঠিন না, ঠিক আছে? আমি বারবার বলছি যে এডুকেশন সাবজেক্টের নেট পাস করা এমন কিছু কঠিন না। নিজেরা সিলেবাস ধরে ধরে নিজেদের মতো করে এগিয়ে যাও, তোমরা অ্যাচিভমেন্ট পাবেই, এটা আমি বলছি। তাছাড়া মক টেস্ট দাও এবং সিলেবাসটার সাথে সাথে প্রত্যেকটা জিনিস ফোকাসলি ভাবে জানার চেষ্টা করো যে কোথায় কি আছে এবং কি কি, সেটা সম্পর্কে আরো বেশি করে জানো। কারণ কোশ্চেন কিন্তু দিনকা দিন কঠিন হচ্ছে, এর কারণ অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেনটা বেড়ে যাচ্ছে। আগে থিওরি বেসড কোশ্চেন হতো, এখন অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনটা বেশি হচ্ছে। এর জন্য কিন্তু কোশ্চেনের লেভেল একটু করেও প্রত্যেকবার বাড়ছে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আমি যেটা আজকে শুরু করব বলে ভাবছি সেটা হচ্ছে পেডাগোগি, অ্যান্ড্রাগোগি এবং অ্যাসেসমেন্ট। তো ফার্স্ট অফ অল পেডাগোগি, অ্যান্ড্রাগোগি অ্যান্ড অ্যাসেসমেন্টের কি কি রয়েছে সেটা দেখি। পেডাগোগি অ্যানালাইসিস, কনসেপ্ট টেস্ট, ক্রিটিক্যাল পেডাগোগি, তিনটে লেভেল, কনসেপ্ট অফ অ্যান্ড্রাগোগি মডেল, অ্যাসেসমেন্ট ইন ফর
এইসব রয়েছে। আর রয়েছে পেডাগোগিতে অ্যাসেসমেন্টের কি তফাৎ আর অ্যান্ড্রাগোগিতে অ্যাসেসমেন্টের কি তফাৎ। এবার এই যে কোশ্চেনটা, এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের কোন জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলে দেবো। মেন হচ্ছে পেডাগোগির কনসেপ্টটা পড়বে। সাধারণত এরকম কোশ্চেন দেয়, পেডাগোগি কোথা থেকে এসছে, পেডাগোগিক্যাল অ্যানালাইসিস এটা সম্পর্কে একটু পড়ে নেবে। ক্রিটিক্যাল পেডাগোগি থেকেও কোশ্চেন একটু একটু আসে। 3টে লেভেল দেখবে তোমাদের ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, ঠিক আছে? তো লেভেলটা একটু পড়ে নেবে, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যে কোনো এক জায়গায় কাজে লেগে যাবে। অ্যান্ড্রাগোগির থিওরি থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়, আর মাঝে মাঝে দেয় হচ্ছে তোমার হচ্ছে অরিজিন থেকে। তারপরে সামেটিভ, ফর্মেটিভ, ডায়াগনস্টিক্স, এগুলো তো তোমাদের আগেও আছে পরেও আছে, ঠিক আছে? আগেও মানে ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, সুতরাং এই দুটো তোমাকে পড়তেই হচ্ছে, কোনো না কোনো জায়গায় তোমার কাজে লেগে যাবেই, ঠিক আছে? এই যে প্লেসমেন্ট, ফর্মেটিভ, এই যে এই পুরোটাই, এই অ্যাসেসমেন্টটাই কোনো না কোনো জায়গায় তোমার কাজে লেগে যাচ্ছেই, দেখবে। তারপরে রয়েছে অ্যান্ড্রাগোগি ইন পেডাগোগি এডুকেশন। এখানে সাধারণত যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি আসে, পোর্টফোলিও, রিফ্লেক্টিভ জার্নাল, রুব্রিক, ঠিক আছে, রুব্রিক, কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন, এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে অ্যান্ড্রাগোগির যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যান্ডার আর গ্যালভের, এইগুলো থেকে কোশ্চেন গুলো আসে। আর বললাম না, পেডাগোগি অ্যান্ড্রাগোগির সাথে টিচিং অ্যাপটিটিউডের একটা বিশেষ যোগ আছে, বা টিচার এডুকেশনের, ঠিক আছে, এই দুটো। সুতরাং এইটা পড়লে তোমাদের ওই দুটোতেও কাজে লাগবে। দেখবা যে সিলেবাস গুলো 3টে একসাথে, আজকে বাড়িতে বসে বসে 3টে একসাথে সিলেবাস করবা, যে টিচিং অ্যাপটিটিউড, পেডাগোগি অ্যান্ড অ্যান্ড্রাগোগি, অ্যাসেসমেন্ট অ্যান্ড টিচার এডুকেশন। যদি তুমি টিচিং অ্যাপটিটিউড আগে পড়ে নাও, তারপরে তুমি টিচার এডুকেশন, দেন পেডাগোগি দেখবে, দিয়ে তারপর যখন কোশ্চেন অ্যান্সার সলভ করবে, দেখবা যে কোশ্চেন এই 3টে থেকে সমস্ত কোশ্চেনই কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারছো, ঠিক আছে? তো চলে যাই আমি কনসেপ্টে। আজকে তো পুরোটা পড়ানো সম্ভব না, বা পুরোটা বলাও সম্ভব না, তো আমি তোমাদের এই 3টে সম্পর্কে একটু ছোট ছোট জিনিস বলবো। একটা হচ্ছে পেডাগোগি কি, অ্যান্ড্রাগোগি কি, অ্যাসেসমেন্ট কি। দেখো, পড়ার থেকে বেশি কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, কোনটা তোমার স্ট্রং পয়েন্ট, কোনটা তোমার উইক পয়েন্ট, এটা জানা কিন্তু সবচেয়ে বেশি দরকার। পরে সবাই, আর এখন বড় বড় নোট লিখতে হবে না, জাস্ট এমসিকিউ সলভ করতে হবে, এবং সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে। তো মাদ্রাসায় তো নেগেটিভ হয়ে গেছে, আর কিছুকাল পরেও নেটেও নেগেটিভ মার্কিং আসতে চলেছে। তো সেই বুঝে পড়াশোনাটা করো, যাতে এর মধ্যেই এই জুনেই ক্র্যাক করে দিতে পারো। কারণ জুনের পরে সিলেবাস চেঞ্জ হওয়ার একটা মোস্ট প্রবাবলি চান্স আছেই, কারণ এরকম একটা টুইট কিন্তু এনটিএ থেকে করা হয়েছে। সুতরাং এইটা যারা ফোকাসলি ভাবে, যারা নেটটা পাস করে গেছো, জিআরএফ এর জন্য আটকে রয়েছো, তাদেরকে আমি বলবো যে ফোকাসলি ভাবে একেবারে জান প্রাণ দিয়ে খেটে নাও। আর মানে যেখানটা উইক এবং স্ট্রং পয়েন্ট আছে সেটা খুঁজে বার করো, কোথা থেকে কোশ্চেন আসছে সেটা খুঁজে বার করো। এইগুলো করতে পারলেই নেটের 30% তোমরা জ্ঞাত, জানো, আমি বলবো। তো ঠিক আছে, এবং যারা পড়াবেন তারা তো বলবেনই, তাদের কাছ থেকে তোমরা শিখবে বা জানবে, চ্যাপ্টার গুলো বুঝবে না, বুঝতে পারলে কোশ্চেন করবে। আর আমি যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো সমস্ত হচ্ছে, প্রথমে আমি সিলেবাসটাকে ভালো করে বুঝিয়ে দেবো, দেন আমি পড়াবো, এবং প্রত্যেক দিন সেই যেটা পড়াবো সেটা নিয়েই মক টেস্ট দেবো, ঠিক আছে? সেটা আমার একটা ক্লাস বেশি লাগলো বা দুটো ক্লাস বেশি লাগলেও আমি চেয়ে নিই আমাদের ইনস্টিটিউশনের কাছ থেকে, এবং ইনস্টিটিউশন আমাকে ক্লাসটা দেয়। সুতরাং যতক্ষণ না শিখতে পারছো ততক্ষণ আমরা শেখাবো, এটুকুনি বলতে পারি। নেক্সট আমি যাচ্ছি, সেটা হচ্ছে পেডাগোগি কি, অ্যান্ড্রাগোগি কি, অ্যাসেসমেন্ট কি। দেখো, why we read this chapter NTA NET, কেন আমি NTA NET এর এই চ্যাপ্টারটা পড়বো, পুরো জিনিসটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে পেডাগোগিক্যাল স্কিল, অ্যাপ্লিকেশনস কনসেপ্ট, হলিস্টিক অ্যাপ্রোচ এবং কারেন্ট এডুকেশনাল ট্রেন্ড সম্পর্কে জানার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে, এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে।
সাধারণত এই জিনিসগুলো কভার করার জন্যই। তাহলে এত পেডাগোগি 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 করছি, এত অ্যান্ডাগোগি 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 করছি, এত অ্যাসেসমেন্ট করছি, কি এই জিনিসটা পেডাগোগি? এই যে নানা রকম কোশ্চেন আসছে চাইল্ড পেডাগোগি থেকে, প্রত্যেকটা জায়গায় এখন পেডাগোগি ঢুকে আছে, কি এই পেডাগোগিটা কি, সেটা সম্পর্কে একটু দেখে নেবো। দেখো, এটা তো একটা কনসেপ্ট আমি দিয়েছি। তার আগে আমি বলবো যে পেডাগোগি জিনিসটা কেন হলো, কিসের জন্য পেডাগোগি জিনিসটা এলো। যে পেডাগোগি জিনিসটা সাধারণত আমাদের এখান থেকে হয়নি, এটা সব এটা এটা হচ্ছে ষোড়শ শতক বা সপ্তদশ শতকে এসছে। কিভাবে এসছে দেখো, এটা এসছে আহ এটা এসছে মানে ইউরোপে ধনী যারা ব্যক্তি ছিল তাদের বাড়িতে, তাদের ইউরোপে ধনী যারা ব্যক্তি ছিল মানে যারা খুব রিচ ছিল, রাজারা, তাদের বাড়িতে তাদের সন্তান বা তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য, বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের বই খাতা বহন করার জন্য, স্কুল ব্যাগ বহন করার জন্য, এবং তারা কিভাবে কথা বলবে, তারা কিভাবে খাবে বসবে, এর জন্য কৃতদাস প্রথা চালু ছিল। ঠিক আছে, কৃতদাস ছিল তাদের জন্য। এবং আহ তাদেরকে এবং মানে তাদেরকে ভালো করে দেখভাল করার জন্য কিন্তু একটা লোক থাকতো। তাদের সাথে কিন্তু সাবজেক্ট যারা টিচার আছে, যারা সাবজেক্ট টিচার আছে, তারা শুধুমাত্র সাবজেক্টই পড়াবে, বাট তাদের যে লাইফস্টাইল বা তাদের যে খেয়াল রাখা যারা করবে, তাদেরকে সেই কৃতদাস প্রথা থেকে, মানে ইউরোপের কৃতদাসের সেই সেই জায়গাটা থেকে কিন্তু পেডাগোগি জিনিসটা এসছে। তার কারণটা বলছি, আর মানে শিশু যখন একটু বড় হতো, মোটামুটি তোমাদের 7 বছর বা 8 বছর হতো, তখনই তাদেরকে দিয়ে দেওয়া হতো। যেমন আমরা বাড়িতে আমাদের বাচ্চা দেখাশোনার জন্য অনেক সময় পরিচিকা রাখি, যে একজনকে রাখি, যে সে আমার বাচ্চাকে, যারা বাবা মা দুজনের বিজি, বাড়িতে কেউ নেই, তখন ছেলে মেয়েকে দেখার জন্য একজনকে রেখে দেওয়া হয়। সে সে হয়তো পড়াশোনা করাবে না, কিন্তু বাদবাকি যে জিনিসটা সে দেখে শুনে রাখবে। তো এই যে কনসেপ্ট থেকে, এই যে এতগুলো কথা বলা, যে এই যে কনসেপ্ট থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পেডাগোগি। তার কারণ দেখো, তার কারণ হচ্ছে পেডাগোগি শব্দটি দুটি শব্দ থেকে এসছে। সেটা হচ্ছে গ্রিক শব্দ পেডিয়াগোগাস, গ্রিক শব্দ পেডিয়াগ্রোগাস। আর কখন এসছে? লেট মিডল ইংলিশ সময় থেকে, অর্থাৎ মিডিল মধ্যবর্তী সময়ে থেকে এই জিনিসটা এসছে। পেড শব্দের অর্থ হচ্ছে চাইল্ড, শিশু। আর অ্যাগোস শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে গাইড বা টু লিড বা লিডার, অর্থাৎ নেতৃত্ব দেওয়া বা এগিয়ে যাওয়া। এক কথায় বলা যেতে পারে যে শিশুর জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া বা পরিচালনা করার জন্য যাকে রাখা, মানে যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে পেডাগোগি। তাহলে পেডাগোগি মানে এটা আমরা বুঝে গেছি যে এখানে কি করবে, চাইল্ডদের এখানে কি করবে, এক সেকেন্ড, পেডাগোগি মানে কি, যে এখানে কি করবে দেখো, একজন সকলকে শেখাবে বা নেতৃত্ব দেবে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষক যা শেখাবে শিক্ষার্থীরা তাই শিখবে। পেডাগোগি হচ্ছে কি, শিক্ষক যা শেখাবে শিক্ষার্থীরা তাই শিখবে। একজন, মানে এখন যে কনসেপ্টটা এসছে ওটা তো আমি বললাম যে এই 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 জায়গা থেকেই কনসেপ্টটা এসছে, কিন্তু এখন মানে হচ্ছে পেডাগোগি শব্দের অর্থ হচ্ছে চাইল্ড চাইল্ড লার্নিং, আর অ্যান্ড্রোগোগি শব্দের অর্থ হচ্ছে তোমার হচ্ছে সেলফ লার্নিং, বা যাকে বলা হয় বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্ট লার্নিং। ঠিক আছে, এই যে পেডাগোগি জিনিসটা, এই পেডাগোগি কি করবে, শিক্ষক শিক্ষার্থীদের যা শেখাবে সেখানে শিক্ষার্থীরা সেই সমস্ত জিনিসটা শিখবে। আর অ্যান্ড্রাগোগি কি করবে, অ্যান্ড্রাগোগি মানে হচ্ছে আমি কি বললাম, সেলফ লার্নিং। আর পেডাগোগি হচ্ছে ডিপেন্ডেন্ট লার্নিং। কার উপর ডিপেন্ড থাকবে,
টিচারের উপর ডিপেন্ড থাকবে। আর অ্যান্ড্রাগোগিটা কি করবে? অ্যান্ড্রাগোগি মানে হচ্ছে সেলফ লার্নিং। সেলফ লার্নিং সে কি করবে? স্টুডেন্টে কি করবে? তার নিজের ইচ্ছা মতন যাকে যাকে পছন্দ সবার কাছ থেকে সে মানে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে। সেটা গুগলও হতে পারে, সেটা তোমাদের চ্যাট জিপিটিও হতে পারে, সেটা কোনো টিচার হতে পারে, সেটা কোনো বই হতে পারে, সেটা কোনো ইউটিউব লার্নিং ভিডিও হতে পারে। যে তোমরা এখন যেটা করছো সেটা হচ্ছে অ্যান্ড্রাগোগি লার্নিং করছো, তাই না? যে তোমরা নেট পরীক্ষার পাশ করার জন্য তোমরা কখনো কখনো ইউটিউব ভিডিও দেখছো, কখনো কখনো কেউ ক্লাস জয়েন করছো কোনো একটা ইনস্টিটিউশনের, কিংবা কোনো কখনো কখনো তোমরা লাইব্রেরি গিয়ে পড়াশোনা করছো, গুগল করছো। এই যে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবে শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করছো। কিন্তু পেডাগোগিতে কিন্তু শিক্ষক যেটা দিয়েছে তোমরা তাই নিয়েছো। শিক্ষক তোমাদের 12th ক্লাস, সরি গ্রাজুয়েশন, সবচেয়ে বেশি বেস্ট উদাহরণ 12th ক্লাস পর্যন্ত যে শিক্ষক দিয়েছে তোমরা তাই নিয়েছো। তোমরা এর চেয়ে বেশি কিছু যাওনি। কিন্তু অ্যান্ড্রাগোগির শিক্ষার মধ্যে কোনো ধারা বাঁধা নেই। তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকেই শিখতে পারো। ঠিক আছে? এবার এটা তো আমি জেনারেলি আলোচনা করে দিলাম। তো আমরা জেনে গেলাম যে পেডাগোগি জিনিসটা কিভাবে এসছে এবং অ্যান্ড্রাগোগি জিনিসটা কিভাবে এসছে সেটাও পরে বলবো। তো পেডাগোগি জিনিসটা অরিজিন, যেটা থেকে অনেক কোশ্চেন আমি দেখেছি আসে, ঠিক আছে, যেটা আমি দেখেছি এক এক সময় কোশ্চেনে দিয়ে দেয়, এখন আর দেয় না। যখন নতুন এটা শুরু হয়েছিল তখন দিয়েছিল, ঠিক আছে, এখন একটু লেভেলটা বাড়িয়ে দিয়েছে। তাহলে পেডাগোগি একটা গ্রিক শব্দ, পেডিয়াগোগোস থেকে এসছে। পেল শব্দের অর্থ চাইল্ড, অ্যাগোস শব্দের অর্থ লিডার, টু গাইড অথবা লিড। হেনরি পেস্তালোসি ফার্স্ট মডার্ন পেডাগোগির হচ্ছে মডার্ন যে পেডাগোগি সেটা প্রথম চালু করেছে হচ্ছে হেনরিচ হচ্ছে পেস্তালোসি, ঠিক আছে। আর যেটা ওল্ড পেডাগোগি আছে, যাকে পেডাগোগির জনক বলা হয়, সে হচ্ছে জিন পিয়াজে, ঠিক আছে, সে হচ্ছে জিন পিয়াজে। পেডাগোগি বলতে এক কথায় যদি বোঝানো যায় সেটা হচ্ছে অ্যাক্ট অফ দ্য টিচিং। অ্যাক্ট অফ দ্য টিচিং, দেখো এখানে লিখে দিয়েছেন। আচ্ছা, অ্যাক্ট অফ দ্য টিচিং, যেটা অ্যাক্ট অফ দ্য, হ্যাঁ, পেডাগোগি কনসেপ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্ট অফ দ্য টিচিং। অ্যাক্ট অফ দ্য টিচিং, যার মানে হচ্ছে যেখানে হচ্ছে শিখনের বিজ্ঞান, অর্থাৎ মানে কিভাবে শিখছি, টিচিংটার অ্যাক্ট যিনি করছেন তাকে আমরা বলছি অ্যাক্ট, অর্থাৎ যিনি নেতৃত্ব দিচ্ছেন। এটা অ্যাকচুয়ালি কলা এবং বিজ্ঞানের সমন্বয়, যেখানে হচ্ছে কলা এবং বিজ্ঞানের সমন্বয় ঘটেছে। অর্থাৎ এখানে শিশু কিভাবে শিখবে বা শিশুকে কিভাবে শেখানো হবে বা শিক্ষা কিভাবে গ্রহণ করানো হবে তার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। কিন্তু এই যে যে এটার মডার্ন পেডাগোগি রচনা করেছে হচ্ছে পেস্তালোসি। কিন্তু যার থেকে আর আগে মানে পেডাগোগি যাকে জনক বলা হয় তাকে জিন পিয়াজে বলা হয়। কিন্তু যার কাছ থেকে পেডাগোগি জিনিসটা এসছে সেটা হচ্ছে হারবার্ট, ঠিক আছে। হারবার্ট তার কাজের মধ্যে সায়েন্স অফ এডুকেশন, অর্থাৎ তিনি যখন ইউনিভার্সিটি লেভেলের হচ্ছে তোমার ওই ডিসার্টেশন গুলো করছিলেন তখন তিনি সায়েন্স অফ এডুকেশনটাকে নিয়েও মানে সায়েন্স অফ এডুকেশন নিয়ে কাজ করতে গিয়ে তিনি এস্টাবলিশ করেছিলেন এবং একসেপ্ট করেছিলেন পেডাগোগি কে। তখন তারপরে এটাকে নিয়ে হেনরিচ পরে তারপরে এটাকে নিয়ে পিয়াজে, জিন পিয়াজে এবং পরবর্তীকালে হেনরিচ পেস্তালোসি এটাকে নিয়ে কাজ করেছেন। কিন্তু যার ওয়ার্ক থেকে পেডাগোগি জিনিসটা এসছে, মানে হয় না একটা ওয়ার্ড লিখে দেওয়া যে এটা হতে পারে, কিন্তু সে সেটাকে নিয়ে কাজ করেনি বা সে দেখেও নি যে এটা এরকম হতে পারে। তো সে তার পুরো থিসিস ডিসার্টেশনের মধ্যে একটা হয়তো বলে এরকম এরকম জিনিস হতে পারে। তো তার থেকেই তার ওয়ার্ক থেকে যেটা এসছে সেটা হচ্ছে হারবার্টের ওয়ার্ক থেকে পেডাগোগি জিনিসটা এসছে।
So their pedagogy adapted by teacher shapes their actions, judgment, and other teaching strategy by taking into consider learning theory, understanding of students and their needs and backgrounds and interest of individual student. তাহলে এতক্ষণ বাদে বুঝেই গেছো যে পেডাগোগি জিনিসটা কি বা পেডাগোগি কার দিয়ে অ্যাডাপ্টেশন করা যায়। পুরোটাই টিচারদের নিয়ে, টিচারদের হচ্ছে টিচিং স্ট্র্যাটেজি, টিচারদের লার্নিং, টিচাররা কিভাবে তার লার্নিংটা স্টুডেন্টের হচ্ছে ক্লাসরুমে দিচ্ছে, কিভাবে অ্যাসেস করছে, পুরো জিনিসটাই হচ্ছে টিচারকে নিয়ে। পুরো টিচাররা যেটা দিচ্ছে স্টুডেন্টরা সেটাই নিচ্ছে। এই সম্পর্কে বিভিন্ন মতবাদ তো বিভিন্ন লোকজন দিয়েইছে, তো আমি একটু জাস্ট বলে দিচ্ছি যে আলেকজান্ডার 2004-এ তিনি বলেছেন যে এটা হচ্ছে অ্যাক্ট অ্যান্ড ডিসকোর্স অফ টিচিং, অ্যাক্ট অ্যান্ড ডিসকোর্স অফ টিচিং এটা বলেছেন। তারপরে এতক্ষণ যা বললাম তার কনক্লুশন আমি একটু বলে দিই পেডাগোগি কি। তাহলে পেডাগোগি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ লার্নিং টেক প্লেস and the philosophy and practice support the understanding of learning. অর্থাৎ লার্নিং শিক্ষণটা সম্পর্কে জানা বা তাকে সাপোর্ট দেওয়া বা প্র্যাকটিস করানো, এটাই হচ্ছে পেডাগোগি। পেডাগোগি কনসেপ্ট ইজ রিলেটেড চাইল্ড লার্নিং। পেডাগোগি কনসেপ্ট ইজ রিলেটেড, এক কথায় যদি বলি তাহলে কি চাইল্ড লার্নিং, চাইল্ড লার্নিং। Pedagogy is the study of teaching activity and convey in manner that will lead to better learning in students. Studentদের better learning করতে এটা সাহায্য করে। Pedagogy is the explorations, একটা নতুন কিছু আবিষ্কার করে of effective teaching and learning strategy. নতুন নতুন টিচিং স্ট্র্যাটেজি এবং লার্নিং স্ট্র্যাটেজি আবিষ্কার করতে এটা সাহায্য করে। Pedagogy involved to able to convey knowledge and skill way the student can understand. স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, আমি তোমাদের পড়িয়ে গেলাম তোমরা কিছু বুঝতে পারলে না, তাহলে আমার পড়ানোর মানে কি? আমার তাহলে আমার স্কিলটাকে চেঞ্জ করতে হবে। এটা তোমাদের দোষ না, দোষটা আমার, কারণ আমি তোমাদের বোঝাতে পারছি না বা আমি তোমাদের পড়াতে পারছি না। তো পেডাগোগি এই জিনিসটাই করবে যে স্টুডেন্টরা যাতে বুঝতে পারে যে বয়সে যেমন ধরনের স্টুডেন্টদের বোঝা প্রয়োজন বা যে বয়সে যাকে যেটা দেওয়া দরকার সেই অনুযায়ী তারা সিলেবাস থেকে শুরু করে কারিকুলাম থেকে শুরু করে টিচিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে সেইভাবে দেবে। ঠিক আছে, আমি পরে বাচ্চা 5-এ আমি 10-এর মতো করে পড়ালাম, তো কখনোই সে বুঝতে পারবে না, তাকে 5-এর মতন করেই পড়াতে হবে। তো এটাই হচ্ছে পেডাগোগি। ঠিক আছে, এর জন্য পেডাগোগি জিনিসটা বিএডে এতটা গুরুত্ব দেওয়া হয় বা ডিএডে বা যে কোনো জায়গায়। ঠিক আছে, এর জন্য পেডাগোগি জিনিসটা এত গুরুত্ব দেওয়া হয়। এরপর তো পেডাগোগিক্যাল কনসেপ্ট থেকে শুরু করে পেডাগোগি জিনিসটা ক্রিটিক্যাল পেডাগোগি কি, এগুলো সমস্ত কিছু আছে, কিন্তু আমি জাস্ট তোমাদের আজকে ছোট ছোট নলেজ দেওয়ার চেষ্টা করব যেটুকুনি আমি জানি সেটুকু। এরপর যেটা বললাম অ্যান্ড্রাগোগি, তাহলে পেডাগোগি মানে হয়ে গেল চাইল্ড লার্নিং, অ্যান্ড্রাগোগি মানে হচ্ছে আগেই বলে দিয়েছি অ্যাডাল্ট লার্নিং, অ্যান্ড্রাগোগি মানে হচ্ছে অ্যাডাল্ট লার্নিং। অ্যাডাল্ট লার্নিং, ছোটদের শিক্ষা হচ্ছে পেডাগোগি, বড়দের শিক্ষা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং। ঠিক আছে, তো অ্যাডাল্ট লার্নিং জিনিসটা কবে এলো, কোথা থেকে এলো এটা একটু দেখে নি। পেডাগোগি তো 7ম শতাব্দীতে ইউরোপ থেকে মিশনারি মানে ইউরোপের থেকে এসছে, ইউরোপের কৃতদাস প্রথা থেকে এসছে। তো পেডাগোগি জিনিসটাও মোটামুটি 1833 খ্রিস্টাব্দে জার্মান মানে পেডাগোগি আসার পরই অ্যান্ড্রাগোগি এসছে। পেডাগোগি জিনিসটা যেমন ওখান থেকে এসছে, তারপরে একজনের ওয়ার্ক থেকে পাওয়া গেছে, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে থেকে এসছে, এতটা জার্নি তাকে করতে হয়েছে, কিন্তু অ্যান্ড্রাগোগিতে এতটা জার্নি করতে হয়নি, কারণ গোগি তো আমরা পেয়েই গেছি। হ্যাঁ, তো 1833 খ্রিস্টাব্দে এই যে ট্রামটা কয়েন করেছেন, এটা নিয়ে কোশ্চেন এসেছিল এবং সকলেই প্রায় ভুল অ্যান্সার দিয়েছিল যে জনক আর কোথা থেকে কয়েন করেছে এটার মধ্যে তফাৎ আছে। The term
originally coined by German educator Alexander Kapp. আলেকজান্ডার ক্যাপ, ঠিক আছে? কত খ্রিস্টাব্দে? 1833 খ্রিস্টাব্দে। পেডাগোগির যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করো, দেখবে আজকে যেটা পড়ালাম তার থেকে অনেক অনেক কোশ্চেন এসে গেছে। ইনি 1833 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যাপ, জার্মান একজন শিক্ষক ছিলেন তিনি। তিনি প্রথম এডুকেশন এই ট্রামটা দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি ট্রামটা কিভাবে কেন দিলেন, কিসের জন্য তিনি ট্রামটা দিলেন? তিনি দিয়েছিলেন প্লেটো প্লেটো পেডাগোগি নিয়ে একটা ধারণা দিয়েছিল, ঠিক আছে? প্লেটো পেডাগোগি নিয়ে একটা ধারণা দিয়েছিল, সেই ধারণার ভিত্তিতে তিনি অ্যান্ড্রাগোগি শব্দটা আনার চেষ্টা করেছিল। এবার প্লেটো পেডাগোগিতে কি ধারণা দিয়েছে সেটা তিনি বলেছিলেন, বাংলা ভাষায় যদি আমি বলি, যে কৃতদাসদের বয়স ও অভিজ্ঞতার দিক থেকে যথেষ্ট দক্ষ এবং কৃতদাসরা বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে যথেষ্ট দক্ষ এবং যোগ্যতা সম্পূর্ণ ছিল। এরা একই সঙ্গে নেতা বা লিডার এবং শিশুদের রক্ষক হিসেবে কাজ করত। এই ধারণাটা প্লেটো দিয়েছিল। এবারে প্লেটোর ধারণা থেকে, প্লিজ মিউট করো, প্লিজ। হ্যালো, মিউট করো। তো প্লেটোর এই ধারণা থেকে, প্লেটোর এই শিক্ষা তত্ত্বের ব্যাখ্যা থেকে কিন্তু অ্যান্ড্রাগোগির ধারণাটা এসেছিল 1833 খ্রিস্টাব্দে। তো তিনি কি বলেছিলেন? অ্যান্ড্রাগোগি was developed into a theory of adult education by ইউগেন রাস্কিন হাস্কি, যিনি বলেছিলেন যে এই যে থিওরিগুলো, অ্যাডাল্ট এডুকেশনের যে থিওরিগুলো যিনি ডেভেলপ করেছিলেন সেটা হচ্ছে ইউগেন রোসিন হাস্কি। এরপরে ইট লেটার, যাকে আমরা জনক বলি অ্যান্ড্রাগোগি, ইট লেটার বিকাম ভেরি পপুলার ইন ইউএসএ বাই আমেরিকান এডুকেটর ম্যালকম নোন্স। ম্যালকম নোন্সকে আমরা জনক বলি, বাট এটা আসলো আলেকজান্ডার ক্যাপের 1833 খ্রিস্টাব্দে। তিনি কিভাবে আসলেন? প্লেটোর মতকে ব্যাখ্যা করে তিনি অ্যান্ড্রাগোগি শব্দটা আনলেন এবং পরবর্তীকালে এটা ডেভেলপ করলেন থিওরি গুলো, সেটা হচ্ছে ইউগেন রুস্ট্রাক হাসলি, এবং এটাকে পপুলার করলেন যিনি, তিনি হচ্ছেন মালকম নোন্স। একে পপুলার করলেন যিনি, তিনি হচ্ছেন মালকম নোন্স। এবং এটাকে নিয়ে পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে 1927 খ্রিস্টাব্দে মার্থ অ্যান্ডারস্ট্যান্ড অ্যান্ড এডওয়ার্ড লিডারম্যান এটাকে নিয়ে কাজ করেছিলেন, ঠিক আছে? এটাকে নিয়ে কাজ করেছিলাম এবং পপুলার হয়ে যাওয়ার পর, এবং যেটা পেডাগোগিতে ম্যালকম নোন্স যেটা শুরু করেছিলেন, তিনি বলেছিলেন যে পেডাগোগি শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে বয়স্ক শিক্ষা বা অ্যাডাল্টদের শিক্ষা, বা ম্যান লিডিং যাকে বলা হয়, অ্যান্ড্রা যার অর্থ হলো মানুষ বা ম্যান, আর অ্যাগোস বা যেটা হচ্ছে লিডার অফ, যাকে আমরা বলি যে মানে বয়স্কদের শিক্ষা বা বড়দের শিক্ষা, যেখানে আমরা আলোচনা করতে পারি। তো should be distinguished from more commonly used term the Greek word child leading, ঠিক আছে? ওই পেডাগোগির চাইল্ড লিডিং থেকে এটাই হয়ে গেল ম্যান লিডিং। দুটি শব্দই গ্রিক থেকে এসছে। এত কিছু পড়ার পর একটা সংজ্ঞা আমাকে দিতেই হয়, সেটা কি? Andragogy is the art and science of assisting adults to learn, as well as learner-centered approach for individual all ages. অর্থাৎ কলা বিজ্ঞানের সংমিশ্রণে গঠিত বয়স্ক শিক্ষার কৌশল, যা শিশু ও বয়স্ক শিক্ষার পার্থক্যের উপর গুরুত্ব দিয়েছেন, সেটাই হচ্ছে অ্যান্ড্রাগোগি। তো কিছু বৈশিষ্ট্য আমি দেখে নিই। সেটা হচ্ছে andragogy is the art teaching for adult, art teaching for adult। আর ওটা কি ছিল? art teaching for child, ওটা ছিল child, আর এটা হচ্ছে adult। the science of teaching for adult, ঠিক আছে? অ্যাডাল্টের জন্য শিক্ষা।
দ্য প্রফেশন অফ টিচিং অ্যাডাল্ট। ঠিক আছে, প্রফেশন টিচিংটা অ্যাডাল্টের। অ্যাডাল্ট এডুকেশন প্র্যাকটিস, স্পেসিফিক টিচিং মেথডস, স্পেসিফিক টিচিং মেথডস দেওয়া হতো। অ্যান্ড্রাগোগি রেফার টু মেথডস অ্যান্ড প্রিন্সিপাল ইউজড ইন অ্যাডাল্ট এডুকেশন, বয়স্ক শিক্ষা। আর হচ্ছে অ্যান্ড্রাগোগি ওয়াজ দ্য টার্ম কয়েন্ড টু রেফার আর্টস অ্যান্ড সায়েন্স অফ দ্য টিচিং অ্যাডাল্টস। আর পেডাগোগি যেমন ইউরোপীয় শিক্ষা থেকে এসেছিল, আর অ্যান্ড্রাগোগিতে মালকম নোস পপুলার করেছিলেন কোথায়? যুগোস্লোভিয়াতে। যুগোস্লোভিয়াতে বয়স্ক শিক্ষার ক্ষেত্রে বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা ব্যবহার হয়েছিল। ঠিক আছে, যুগোস্লোভিয়া, টার্মগুলো মনে রেখো। নেচার অফ দ্য অ্যান্ড্রাগোগি, অবভিয়াসলি অ্যাডাল্ট লার্নিং, বয়স্ক শিক্ষা, প্র্যাগম্যাটিক, প্রায়োগিক দিক, প্রবলেম সেন্ট্রিক, প্রবলেম সমস্যা সমাধানের একটা দিক। ডিফারেন্ট মেথোডোলজি, বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে। ইউ অ্যাডাপ্ট, তুমি যেটা অ্যাডাপ্ট করবে সেটাই। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, এটা অবভিয়াসলি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ছিল। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। এক্সপিরিয়েন্স বেড, অভিজ্ঞতা সম্পূর্ণ, অর্থাৎ আমরা যখন বড় হই আমাদের বয়সের সাথে সাথে আমাদের চিন্তাধারা অভিজ্ঞতাটাও মানে বর্ধিত হতে থাকে। সুতরাং আমাদের বড় বয়সে যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা আমরা নিজেরা অনেকটা খুব তাড়াতাড়ি নিতে পারি, তাই বলছি এক্সপিরিয়েন্স বেস। ইন্ডিভিজুয়ালিস্টিক্স, যেটা আমি বললাম, সেলফ লার্নিং, নিজে যেটা চাইবো সেটাই। সেলফ ডিরেক্টেড, আর ওটা যেমন এক্সট্রিম মোটিভেশন, অর্থাৎ বাইরে থেকে আমাকে মোটিভেশন দেবে, টিচার আমাকে মোটিভেশন দেবে, তারপর আমি জেগে উঠবো। এটা হচ্ছে ইনস্টিক মোটিভেশন। আমার নিজেকে নেট পাস করতে হবে, আমার জিআরএফ পেতে হবে, আমাকে মাসে মাসে 43,000 বা 50, এখন তো 43,000 হয়ে গেছে, জিআরএফ 43,000 আর এসআরএফ মনে হয় ওই 50-এর কাছাকাছি। তো এই দুটো পেতে হবে, এটা হচ্ছে আমাদের ইনস্টিক মোটিভেশন কাজ করে। ঠিক আছে, যে আমার নিজে পেতে হবে, অর্থাৎ নিজেকে, নিজের লড়াইটা নিজে করতে হবে এবং নিজে জিআরএফ পেতে হবে। কে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখবো না, কিন্তু ওখানে কি হয়, এক্সট্রিম মোটিভেশন দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, কুইজ করানো হয়, বিভিন্ন রকমের কি স্টুডেন্টদের বলা হয়, বকা হয়, মারা হয়। আমাদের এখানে কি, আমরা এখানে কিছুই করব না, আমরা মারবো না, বকবো না, জাস্ট তোমাদের একটু একটু বলবো যে মক টেস্ট খারাপ হলো কেন, এটা কেন হলো, এগুলো এগুলো বলবো। কিন্তু এখানে তোমাদের ইনস্টিক মোটিভেশনটা সবচেয়ে বেশি কাজ করছে। একবার নিজেদের চোখ বন্ধ করে ভেবে দেখো যে স্কুল শিক্ষাটা দেখবা পেডাগোগি, আর বাদ বাকি যে শিক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যান্ড্রাগোগি। নেক্সট, এই ছবিটা আমি করেছিলাম, তো এই ছবিটা তো তোমরা বুঝেই গেছো। এটা প্রথমেই আমি বলে দিয়েছি, পেডাগোগিতে টিচার হচ্ছে, মানে এটা হচ্ছে টিচার সমস্ত স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছে, আর ও হচ্ছে নিজে একা যেখান থেকে পাচ্ছে শিক্ষাটা দিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্ড্রাগোগি পেডাগোগি, একজন টিচার দিচ্ছে, এটা সেলফ লার্নিং হচ্ছে। ডিফারেন্স বিটুইন পেডাগোগি অ্যান্ড অ্যান্ড্রাগোগি, ডিফারেন্স বিটুইন পেডাগোগি অ্যান্ড অ্যান্ড্রাগোগি। ঠিক আছে, দেখো আমি এটাকে দেখিয়েছি, এটা বাচ্চা এটা বড়, দেন এর জন্য বড় বড় একটু রেখেছি, আর এটা বাচ্চা তাই একটু বাচ্চা বাচ্চা রেখেছি। ঠিক আছে, কিসে কিসে ডিফারেন্স আছে? অনেক কিছুতে ডিফারেন্স আছে, দুটোই তো পৃথক। গগিটা শুধু এক, বাদ বাকি তো দুটোই পৃথক। তা আমরা একটু জেনে নিই। লার্নার, অর্থাৎ লার্নারদের ক্ষেত্রে কি কি, মানে লার্নার মানে কি, তোমরা যে তোমরা শিখছো, লার্নার, তো তাদের কি কি মধ্যে ডিফারেন্স আছে দেখে নেবো। দেখো বলছে, both are teaching strategy build the learner's success. এই দুটো জিনিসই কিন্তু, এই দুটো জিনিসের মেন যেটা যাই হোক না কেন, আলটিমেট গোল কিন্তু লার্নারদের সাকসেস। দেখো, পেডাগোগিতে টিচার সাকসেস দেবে, আর টিচারের কথা মতন চললে একটু সাকসেস পাওয়া যাবে, আর এখানে তোমাদের ইনস্টিক মোটিভেশন কাজ করে তোমরা তোমাদের সাকসেস পাবে, প্লাস ইনস্টিক প্লাস এক্সটিং দুটোই হবে, বাট তোমরা যেটা চাও। তো মেন জিনিস যেটা সেটা কিন্তু লার্নারদের সাকসেস, মেন জিনিস যেটা সেটা হচ্ছে লার্নারদের সাকসেস। তাহলে কিভাবে লার্নার সাকসেস পাবে? এতক্ষণ পড়ে তো বুঝেই গেছো যে লার্নার ইজ ডিপেন্ডেন্ট, টিচার ডিরেক্টেড, টিচার ইভালুয়েটেড। লার্নাররা
টিচারদের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, বা টিচারদের ওপর টিচারদের ওপরই ডিপেন্ডেন্ট। টিচাররা যেভাবে পড়াবে সেভাবেই তারা পড়বে, এবং টিচাররা যেভাবে ইভালুয়েট করবে সেভাবেই তারা করবে। ঠিক আছে, এটাই হচ্ছে পেডাগোগি। সেক্ষেত্রে অ্যান্ড্রাগোগিতে কি বলা হয়েছে? সেলফ ডিরেক্টেড, রেসপন্সিবল, সেলফ ইভালুয়েটেড। তোমরা পড়ছো না, তোমাদের ব্যাপার। তোমরা পড়ছো না, তোমাদের ব্যাপার। ঠিক আছে, এর জন্য এটা সেলফ ডিরেক্টেড, রেসপন্সিবল অ্যান্ড সেলফ ইভালুয়েটেড। তারপরে কি হচ্ছে দেখো, লার্নার সেন্টার এনভায়রনমেন্ট, অর্থাৎ মেন। তারপরে কি বলছে, রোল অফ দ্য লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ পয়েন্টটা কি, রোল অফ দ্য লার্নিং, যারা লার্নার নিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কেমন। পেডাগোগির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অফ ইনস্ট্রাক্টর ইজ আ রিসোর্স, স্টুডেন্ট আর প্রেজেন্ট আনএক্সপিরিয়েন্স, অর্থাৎ ইনস্ট্রাক্টররা যেভাবে এক্সপিরিয়েন্স ওদেরকে দেবে, স্টুডেন্টরা সেটাকে আনএক্সপিরিয়েন্স, অর্থাৎ স্টুডেন্টরা প্রেজেন্ট টু আনএক্সপিরিয়েন্স সেভাবে অর্জন করবে এক্সপিরিয়েন্সটা। আর এখানকার এক্সপিরিয়েন্স অ্যান্ড্রাগোগি এক্সপিরিয়েন্স কি, লার্নিং রিসোর্স, সোর্স অফ সেলফ আইডেন্টিটি, নিজের আইডেন্টিটিতে থেকে কিন্তু উৎসটা হবে। নেক্সট হচ্ছে কি, রেডিনেস টু লার্ন। ঠিক আছে, লার্ন কিভাবে শিখবে, কি বলছে দেখো, কি বলছে দেখো, এখানে টিচার ডিরেক্টেড, টিচার যেটা করবে সেটাই। এখানে সেলফ ইভালুয়েটেড, দা নোয়িং, ডুইং গ্যাপ, এগার টু ইমপ্রুভ ওয়ে অফ অ্যান্ড জব পারফরমেন্স, অর্থাৎ নিজেদের তাগিদে নিজেরা শিখবে। ওই যে বললাম, জিআরএফ পাবে, এতগুলো করে টাকা পাবে, নিজেদের তাগিদে নিজেরা শিখবে। আর তখন কি করেছিল, বাবা মা ঢেলেছিল তোমাদের। এইবার যেটা রয়েছে, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন টু লার্নিং। এই লার্নিং এর ওরিয়েন্টেশন কি, কি বলছে, কন্টেন্ট ইজ সিকোয়েন্স অ্যান্ড ডেলিভারেড প্রসেস অ্যাকোয়ারিং অফ দ্য নলেজ। ঠিক আছে, কন্টেন্ট গুলো সিকোয়েন্স ভাবে সাজানো আছে। তোমরা ভালো করেই জানো যে মাধ্যমিক পর্যন্ত আমাদের 7টা সাবজেক্ট পড়তে হতো, উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের 5টা পড়তে হতো, ওর মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু যত বড় হচ্ছি, একটু কম্বাইন্ড লাইনে দেখো, বা আমাদের যে কোনো লাইনে সিলেবাসটা তোমার যা সিলেবাসের মধ্যেই রয়েছে, এর বাইরে কিছু অনেক জিনিস আসছে। কম্বাইন্ড লাইনে মানে কম্পারেটিভ লাইনে যারা পড়ছে তাদের তো মনে হয় কোনো পার্টিকুলার সিলেবাস ওটা না, তাদের সমস্ত কিছুই পড়তে হচ্ছে, অর্থাৎ সিলেবাসটা পুরো মহাসাগরে পরিণত হয়েছে। তো সেটাই বলছে, ওখানে একটা সিকোয়েন্স থাকে, ঠিক আছে, একটা প্রসেস থাকে, যে এইভাবে এইভাবে প্রসেসে চলে। কিন্তু এখানে কোনো সিকোয়েন্স প্রসেস মেনটেন করে না। এটা কি হয়, টাস্ক ওরিয়েন্টেড হয়, প্রবলেম সলভিং, অর্গানাইজ বাই লাইফ সিচুয়েশন আর সাবজেক্টের সিচুয়েশন, লাইফ সিচুয়েশনের ভিত্তিতে আমরা করি। এই আজকে মাদ্রাসা পরীক্ষা হচ্ছে বলে আমরা পড়ছি, পড়ে পরীক্ষা দিচ্ছি। 2 বছর মাদ্রাসা না হলে আমরা পড়বো না। আজকে 10 বছর এসএসসি হয় না, 12 বছর এসএসসি হয় না, আমরা এসএসসি জিনিসটাই এখন ভুলে যাচ্ছি, যে এসএসসি তে কি কোশ্চেন আসে, কেমন টাইপের কোশ্চেন আসে। নেটের সম্পর্কে যতটা তথ্য আমাদের কাছে আছে, এসএসসি সম্পর্কে দেখবা ওই এসএসসি সেরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই, যে আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে আগের যে সিলেবাস বা আগের যে কিছু, সেগুলো কিন্তু সেভাবে সবার কাছে আমার মনে হয় না নেই। তো সাবজেক্টের সিচুয়েশন যেমন, বা যে সিচুয়েশন যেমন চলছে, সেই অনুযায়ী আমাদের টাস্ক ওরিয়েন্টেড করতে হবে এবং সেই অনুযায়ী সলভিং করতে হবে। তো এটা পেডাগোগির ক্ষেত্রে যেটা বলা হয় এক্সট্রিম মোটিভেশন বা এক্সটার্নালি মোটিভেটেড, যেটা আমি বলেই দিয়েছি, যে ওখানে হচ্ছে টিচাররা মোটিভেট করবে, আর এটা হচ্ছে ইন্টারনালি মোটিভেট, অর্থাৎ টিচার নিজে মোটিভেট হতে হবে। অ্যান্ড্রাগোগি আর পেডাগোগি, আমার মনে হয় তোমরা যারা যারা এখানে ক্লাস করছো সকলের কি যদি আমি জিজ্ঞাসা করি, একটা লাইন অন্তত বলতে পারবে, আমার মনে হয়, অবশ্যই। ঠিক আছে, এরপর অ্যান্ড্রাগোগি জানলাম, পেডাগোগি জানলাম, তারপরে আমাদের বড় বড় করেছিল সিলেবাসটার ওপরটায় অ্যান্ড্রাগোগি, পেডাগোগি, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট জিনিসটা কি, এইটা। তো এই অ্যাসেসমেন্ট কিন্তু আবার তোমাদের আবার ইয়েতেও রয়েছে, ফার্স্ট পেপারেও রয়েছে, তারপরে হচ্ছে তোমাদের রিসার্চের একটু পার্টেও রয়েছে। ঠিক আছে, তো অ্যাসেসমেন্ট দেখো সমস্ত কিছুর সাথে সমস্ত কিছু লিঙ্ক আছে, শুধু নিজেদেরকে লিঙ্কটাকে বার করতে হবে, পড়তে হবে, পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন জিনিস।
অ্যাসেসমেন্ট বলার আগে আগে পেছনে আমি কিছু জিনিস বলবো, সেটা বলবো কি, টেস্ট। তারপরে কি বলবো, Sorry. তারপরে কি বলবো, মেজারমেন্ট। আর সবসময় এক্সাম্পল দিয়ে, লাইভ এক্সাম্পল দিয়ে করার চেষ্টা করবে, কারণ তোমাদের তো শুধুমাত্র নেট পাস করলে হবে না, এরপরে আরো দুনিয়া পড়ে আছে, ইন্টারভিউ দিতে হবে সব জায়গায়, সুতরাং লাইভ জিনিসটা বেশি করবে। এরপর অ্যাসেসমেন্ট, তারপরে চলে যাচ্ছি, সকলে এটা জানো, ইভালুয়েশন। প্রত্যেকটার থেকে আলাদা, কিন্তু সবই পরীক্ষা, কিন্তু তার মধ্যেও ধারণা আছে। ইভালুয়েশন, ঠিক আছে। যদি আমি একটু গোল করে করে দিই, এটা হচ্ছে টেস্ট, আমি বলে দিচ্ছি কোনটা কি। এটা হচ্ছে মেজারমেন্ট, সরি, এটা হচ্ছে মেজারমেন্ট, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর লাস্ট যে বড় গোলটা রয়েছে যার মধ্যে সবকিছু ইনভলভ, সেটা হচ্ছে ইভালুয়েশন। অ্যাসেসমেন্ট পড়ার আগে আমাকে টেস্ট, মেজারমেন্ট, ইভালুয়েশন, অ্যাসেসমেন্ট সমস্ত কিছুই জানতে হবে। টেস্ট জিনিসটা কি দেখো, টেস্ট জিনিসটা যেমন দেখো, সে ইংরেজিতে কেমন, মানে সে ইংরেজিতে কেমন, মানে সে ইংরেজিতে, সরি, সে কোন মিডিয়ামে বেশি ভালো, ইংরেজি মিডিয়াম না বাংলা মিডিয়াম, তার বুদ্ধিটা কেমন, এই যে জিনিসগুলো ছোট ছোট জিনিস, সেটা হচ্ছে টেস্ট। অর্থাৎ কেমন, ঠিক আছে, বা কোন মাধ্যম, হ্যাঁ না এর মাধ্যমেই অ্যান্সার গুলো হচ্ছে, এটা হচ্ছে টেস্ট। কিন্তু যখন আমি বলছি যে সে 30-এর মধ্যে 25 পেয়েছে, 30-এর মধ্যে 25 পেয়েছে, টেস্টের থেকে একটু বেশি হলো, ওটা একটু বড় বলে চলে গেল, এটাকে আমরা কি করলাম, মেজার করলাম, যে 30-এর মধ্যে, সরি, 30-এর মধ্যে সে 25 পেয়েছে, অর্থাৎ একটা নিউমেরিক্যাল ছোট্ট ভ্যালু দিয়ে দিলাম। টেস্টে আমি বললাম, ও মেয়েটা কেমন, ও ইংরেজিতে কেমন, ও ইংরেজিতে কত পেয়েছে, ও বললো 30 পেয়েছে, ঠিক আছে। যখন বললাম 30 পেয়েছে, সেটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে মেজারমেন্ট। এরপর দেখো অ্যাসেসমেন্ট জিনিসটা কি, এই সরি, হ্যাঁ, কি বললাম, 30 পেয়েছে। এইবার 30-এর মধ্যে যখন আমরা দেখছি যে 30-এর মধ্যে সে 25 পেয়েছে, এবং 25-এর কোথায় কোথায় উইকনেস আছে, 25-এর কোথায় কোথায় উইকনেস আছে, কোথায় কোথায় স্ট্রং আছে, এবং কোথায় কোথায় তার ইমপ্রুভমেন্টের প্রয়োজন, সেটা যখন আমরা বলছি, সেটা হচ্ছে কি, অ্যাসেসমেন্ট। অর্থাৎ তাকে অ্যাসেস করছি। এই জন্যই অ্যাসেসমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ অ্যাসিডার থেকে এসছে, যার মানে কি, সিট বিসাইড, notions the someone the remote from the familiar image and examinations hall with the student writing silently separate desks, এটা জাস্ট ওয়ার্ডটার মানে কি সেটা বলা হয়েছে। The word origin, the assessment teacher sits with learner, and assessment is sometimes something teacher do with student and rather to the student. বলছে অ্যাসেসমেন্ট হচ্ছে টিচারদের অ্যাসেস করে, মানে টিচাররা স্টুডেন্টদের অ্যাসেস করে। কি কোথায় অ্যাসেস করবে, ওই যে মেয়েটা 30-এ 25 পেলো, 25 পেয়েছে, এবার তার 25-এ কোথায় কোথায় স্ট্রং পয়েন্ট আছে, কোথায় কোথায় তার উইক পয়েন্ট আছে, এবং কোন জায়গাটায় তার ইমপ্রুভমেন্ট প্রয়োজন, ঠিক আছে। সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে কি
অ্যাসেসমেন্ট বা যেটাকে আমরা অ্যাসেস করছি, ঠিক আছে, অ্যাসেস করছি যেটা রিমিডিয়াল মানে রিমিডিয়াল যে পরীক্ষাগুলো হতো আগে মাঝখানে, এখন আছে কিনা জানি না। নেক্সট যেটা লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইভালুশন। এখানে কোনো জাজমেন্টের ভিত্তি নেই, ওখানে যেমন জাজমেন্ট করা হতো, জাজ করা হচ্ছে, এখানে কোনো জাজমেন্টের ব্যাপার নেই। এখানে বলছে মেয়েটা খুব ভালো, মেয়েটা মধ্যবর্তী, 25-এ 30 পেয়েছে, এটা যে পুরোটা জিনিসটা ইভালুয়েট করে দিল, ঠিক আছে। আর অ্যাসেসমেন্ট যে জিনিসটা সেটা সবসময় একাডেমিকের সাথে যুক্ত, বাট ইভালুয়েশন যে জিনিসটা সেটা একাডেমিক নন একাডেমিকের সাথে যুক্ত। তাহলে কি, তোমাদের আমরা মক টেস্টের ওই সিরিজ গুলো দিয়ে দিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে টেস্ট। এবার দেখলাম অনুপ 50-এ 20 পেয়েছে, ও 30 পেয়েছে। এটা হচ্ছে আমরা দেখলাম কে কত পেয়েছে, সেটা হচ্ছে আমরা কি করলাম, মেজার করলাম। তারপরে আমরা কি করলাম, দেখলাম ও কেন 20 পাচ্ছে, ওর কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ঠিক রয়েছে, বা কোথায় কোথায় স্ট্রং পয়েন্ট রয়েছে, কোথায় তাকে পড়ালে আরো জিনিসটা বেটার হবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। লাস্ট টাইমে বলে দিলাম যে অনুপ ভালো স্কোর করেছে, আশা করি ও নেটটা পাস করে যাবে। এটা হচ্ছে পুরোটাই একটা কনক্লুশন দিয়ে দিলাম। এটা হচ্ছে ইভালুয়েশন। আমার মনে হয় তোমরা পুরো জিনিসটা খুব ভালোভাবে এবার বুঝতে পেরেছো। তো দেখো, অ্যাসেসমেন্ট বলবো, অ্যাসেসমেন্টের টাইপ বলবো না, এটা তো হতেই পারে না। তো অ্যাসেসমেন্টের সাথে সাথে অ্যাসেসমেন্ট কিভাবে করে সেটা হচ্ছে, অ্যাসেসমেন্ট কিভাবে হয় তার 4টে টাইপ রয়েছে, 3টে খুব পপুলার। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তো যে তিনটে সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে ফর লার্নিং, অফ লার্নিং, অ্যাজ লার্নিং। এই তিনটা খুব পপুলার। আর যেটা এখন এসছে সেটা মানে এখনো পর্যন্ত সেভাবে পপুলারিটি সে পায়নি, তাই সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। বললাম না, সে এখনো পর্যন্ত পপুলারিটি পায়নি। তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আমি একটা করে কিওয়ার্ড একটু পরে বলে দেবো, এখন যদি বলে দিই তাহলে আর মজাটা থাকবে না, ঠিক আছে। তো কিওয়ার্ডটা বলে দিলেই তোমরা দেখবে পুরোপুরি বুঝে যাচ্ছ কোনটা কি। সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ফর লার্নিং মানে কি, যে unable to teachers use the information about student knowledge, understanding and skill to inform their teaching, এবং teacher provide the feedback to student about their learning how to improve। যেখানে আমরা ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ফিডব্যাকের জায়গা আছে। অর্থাৎ কি হলো, একটা সেমিস্টার হয়ে গেল, আমি একটা মানে একটা চ্যাপ্টার পড়ানো হয়ে গেল, আমি তাকে অ্যাসেস করে নিলাম। সেই ধরনের অ্যাসেসমেন্টকে হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলা হয়। যেখানে আমি, যেমন আমি যেটা করি, যে প্রত্যেক দিন যেটুকুনি পড়াই সেটুকুনি নিয়ে আমি কোশ্চেন করি, ওই রিলেটেড কোশ্চেন দিই, এবং তারা কতটা শিখলো তাতে আমি অ্যাসেস করে নিই। তো এইটা হচ্ছে ফর লার্নিং, যাকে আমরা বলবো ফরম্যাটিভ লার্নিং। অর্থাৎ পড়ানোর সাথে সাথে হচ্ছে টিচিংটা মানে স্টুডেন্টদের ফিডব্যাক নেওয়া এবং তাদের কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেটা বলে দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফর লার্নিং। যেমন সেমিস্টারের খাতা দেখানো হয়, সেটা হচ্ছে ফরম্যাটিভ। এটা হচ্ছে ফরম্যাটিভ, ফরমেটিভ, ফর জন্য, ঠিক আছে, যেটা মাঝে হচ্ছে তোমাদের ফিডব্যাকের ব্যবস্থা থাকে, ইমপ্রুভমেন্ট করানোর ব্যবস্থা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ফরমেটিভ। যেমন সেমিস্টার সেমিস্টার তারপরে সপ্তাহে সপ্তাহে একটা করে এক্সাম নেওয়া, এগুলো হচ্ছে ফরমেটিভ লার্নিং। তাহলে ফরমেটিভের পর আমি চলে যাব অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ লাস্টে। এইটা হচ্ছে এন্ডিং এ করা হয়, অর্থাৎ ফাইনাল এক্সাম, যেখানে ফিডব্যাকের কোনো ব্যবস্থা থাকে না, যেখানে জাস্ট তোমাকে রেজাল্টটা দিয়ে দেওয়া হয়। তুমি ভালো করলে কি খারাপ করলো সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। কিন্তু ফরমেটিভে
তোমাকে ভালো, তুমি এইটাই খারাপ করেছো, তুমি এই মানে এই জায়গাটা তোমার উইকনেস আছে, এই জায়গাটা স্ট্রংনেস আছে, এটাকে দেখিয়ে দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু এটাতে এইসব কিছু করা হয় না। এখানে একেবারে এন্ডে অর্থাৎ ফাইনাল এক্সাম নেওয়া হয়, সেটা হচ্ছে সামেটিভ, সেটা হচ্ছে সামেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে সামেটিভ, একেবারে এন্ডে নেওয়া হয়। যেমন assist the teacher to use the evidence of student learning to assess student achievement against the learning goal and standard, ঠিক আছে? অ্যাসেস করা হয়, জাস্ট অ্যাসেস করা হলো এন্ডে গিয়ে, ফিডব্যাকের কোনো ব্যবস্থা নেই। এটা গেল ফরমেটিভ, এটা হলো সামেটিভ। একটা মাঝে সেমিস্টার ওয়াইজ হচ্ছে, লাস্টে হচ্ছে ফাইনাল এক্সাম হয়ে গেল। তাহলে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং জিনিসটা কি? হোয়াট ইজ দ্য অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং? এটা হচ্ছে সেলফ লার্নিং, এটা হচ্ছে সেলফ লার্নিং, নিজেরা করবে, সেলফ লার্নিং। সেলফ লার্নিং, ঠিক আছে? বলছিলাম না প্রথমে এনএপি 2020-তে অ্যাসেসমেন্টের উপরে খুব জোর দেওয়া হয়েছে। অ্যাসেসমেন্টের যে জিনিসটা আরো 2-1 বছর পরেই তোমরা বুঝবে যে এনইপি 2020-তে, এনইপি 20, এই কোশ্চেনটা এরকম টাইপের এসেছিল, এনইপি 2020-তে অ্যাসেসমেন্টের কোন টাইপের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে? সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। কিভাবে তুমি সেলফ অ্যাসেসমেন্ট করলে? এই যে আমি তোমাকে বললাম যে তোমরা টিচিং অ্যাপটিটিউড, টিচার এডুকেশন আর হচ্ছে তোমরা পেডাগোগি, অ্যান্ড্রাগোগি একসাথে পড়ে একসাথে তিনটে সলভ করবে, দেখবে তোমরা খুব ভালো একটা মানে ওন প্রোগ্রেস পাবে। কি করবে? যে নিজেরাই সলভ করবে, নিজেরাই পড়বে, নিজেরাই সলভ করবে, সেলফ লার্নিং, অর্থাৎ সেলফলি ভাবে যেটা করছো সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ইনভলভ দ্য স্টুডেন্ট ইন লার্নিং প্রসেস where they monitor, নিজেই মনিটরিং করবে, এখানে কোনো মানে টিচারকে নেবে না, দেয়ার ওন প্রোগ্রেস, নিজেদের প্রোগ্রেস নিজেরাই দেখবে। আস্ক কোশ্চেন, প্র্যাকটিস স্কিল, স্টুডেন্ট ইউজ দ্য সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে? টিচার ফিডব্যাক টু রিফ্লেক্ট দেয়ার লার্নিং and consider their understanding and what লার্নিং গোল। টিচারের যদি টিচারের ভূমিকা এখানে কি? প্যাসিভ ভূমিকা, টিচার জাস্ট দেখবে, ঠিক আছে? টিচার জাস্ট দেখবে, এখানে স্টুডেন্টরা নিজে নিজে যা ইচ্ছা তাই করবে এবং নিজেরাই কোশ্চেন আনসার সলভ করবে, নিজেরাই নিজেদের উইকনেস, নিজেরাই নিজেদের স্ট্যান্ড হচ্ছে স্ট্রং পয়েন্ট, এগুলো খুঁজে বার করবে। এই তো চলে গেল, ঠিক আছে? এই চলে গেল তোমাদের অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং। চোখ বন্ধ করে ফর লার্নিং মানে ফর্মেটিভ, যেটা সেমিস্টার হয়, যেটা টেস্ট হয়, ইউনিট টেস্ট হয়, যেটা কুইজ হয়, এগুলো। আর যখন অ্যাসেসমেন্ট অফ লার্নিং সেটা হচ্ছে ফাইনাল এক্সাম যখন হচ্ছে, যেখানে ফিডব্যাকের কোনো ব্যবস্থা থাকে না, নো ফিডব্যাক। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং সেটা হচ্ছে সেলফ লার্নিং, অর্থাৎ নিজে লার্নিং, নিজে নিজের লার্নিং করব। ফর্মেটিভ, সেলফ লার্নিং, সামেটিভ। তাহলে ম্যাম অ্যাসেসমেন্ট ইন লার্নিং জিনিসটা কি? যেটা বললাম যে এই তিনটের গুরুত্ব খুবই বেশি, এই তিনটের গুরুত্ব খুবই বেশি, কিন্তু কিছু কিছু জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, কিছু কিছু জায়গায় এই জিনিসটা পাওয়া যায়। তাই আমি তোমাদের খাতিরেই জানিয়ে রাখতে চাই, ঠিক আছে? ওই তিনটে নিয়ে দেখবে সিলেবাস আছে, আমরা জাস্ট এটা একটু জেনে রাখবো। অ্যাসেসমেন্ট ইন লার্নিং সেভাবে কোনো বইয়ে তুমি পাবে না, বা খুব বইয়ে কম, মানে পেলেও খুবই নিম্নমানের। তো অ্যাসেসমেন্ট ইন লার্নিং এটা দেখো, তোমাদের আমি হয়তো একটা গল্প পড়তে দিলাম, তোমরা নিয়ে বসলে পরীক্ষা, এটা ওই সেলফ লার্নিং এর মতনই, বাট সেলফ লার্নিং না। সেলফ লার্নিং আর ফর্মেটিভ লার্নিং এর একটা মিক্সচার। যেমন দেখো, তোমাদের একটা গল্প পড়লাম, এটা একটা উদাহরণ হচ্ছে সারপ্রাইজ টেস্ট। কেমন ধরো যে তোমাদের একটা গল্প পড়তে দিলাম, এবার গল্পটা তোমরা পড়ছো পড়ছো পড়ছো, দুপাতা পড়ার পর একটা লেখা আছে যে তুমি এই গল্পটা পড়ে কি শিখলে, বা গল্পটার মোরালিটি কি, এটা সম্পর্কে 1 লাইন বা 5 লাইন লেখো। তো এটা হচ্ছে ইন লার্নিং, অর্থাৎ কি?
শেখার মধ্যে দিয়ে কিভাবে শিখছো সেটাকে বার করা। বা তোমরা যে এতক্ষণ ধরে গল্পটা পড়লে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। আমি এই অ্যাসেসমেন্ট ইন লার্নিং এ এরকম করা হয় যে গল্প দেওয়া হয়, লাস্ট টাইমে লেখা হয়, হয়তো তোমরা জানোই না যে লাস্ট পাতায় এই কোশ্চেনটা আসে, যে যেমন কম্প্রিহেন্সিভ সলভ করা। কম্প্রিহেন্সিভ তো আমরা জানি যে 5টা কোশ্চেন আছে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা সেটাও জানি না, ঠিক আছে। অর্থাৎ একটা সারপ্রাইজ টেস্ট নিলাম আমরা, আমি গেলাম তোমাদের ওখানে, বললাম যে এই গল্পটা পড়ো, পড়ে পড়ে কি পড়ো, পড়তে 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 লাস্ট লাইন যে একটা কোশ্চেন দিয়ে দিলাম যে তোমরা এই যে পুরো গল্পটা পড়লে এটা কি বুঝলে, তোমরা এক লাইন লেখো। তো এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ইন লার্ন, ঠিক আছে। এই চলে গেল পুরো লার্নিংটা, এই চলে গেল পুরো লার্নিংটা। পুরো লার্নিং কি, অ্যাসেসমেন্ট কি, টাইপ অফ লার্নিং কি, অ্যান্ড্রাগোগি কি, পেডাগোগি কি। আমার মনে হয় তোমাদের যদি আমি এবার আনমিউট করে জিজ্ঞাসা করতে থাকি, তোমরা এক এক করে অ্যান্সার দিতে পারবে, কিন্তু তা আমি করব না, কারণ সময়টা খুবই কম, ঠিক আছে। সময়টা খুবই কম। আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করেছি, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝেছো। তাহলে প্রত্যেক আমাদের আমরা আমাদের সেন্টার থেকে প্রত্যেক দিন যেটা মানে পড়ানো হয় সেটাই কোশ্চেন অ্যান্সার সলভ করানো হয় বা মক টেস্ট নেওয়া হয়। তো সেই অনুযায়ী আমি কয়েকটা কোশ্চেন রেখেছি, তোমরাও আমার সাথে করার চেষ্টা করো, তাহলে আমিও বুঝবো যে লাস্ট টাইমে দেখে নেবো যে কে কতটা পাচ্ছো বা কে কতটা শিখেছো, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য মানে ওইখানে চ্যাট বক্সে তোমরা লিখতে পারো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য চ্যাট বক্সে তোমরা নিজেরা লিখতে পারো যে কোন অ্যান্সারটা হবে এ বি সি ডি এর মধ্যে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য পেডাগোগি, পেডাগোগির প্রাইমারি ফোকাস কি? ফিজিক্যাল এনভায়রনমেন্ট, লার্নিং প্রসেস, অ্যাসেসমেন্ট মেথড, না এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন? ফিজিক্যাল এনভায়রনমেন্ট তো হবে না। কেন হবে না? ফিজিক্যাল এনভায়রনমেন্ট সেভাবে প্রাইমারি ফোকাস হতে পারে না। মেইন যে প্রাইমারি ফোকাস সেটা হচ্ছে, সেটা কি? লার্নিং প্রসেস, লার্নিং প্রসেস, ঠিক আছে, লার্নিং প্রসেস। এই যে এটা করছে, এটা কোন ধরনের লার্নিং? সামেটিভ লার্নিং। এটা কোন ধরনের লার্নিং? সরি, ফর্মেটিভ লার্নিং, সরি, ফর্মেটিভ লার্নিং, ফর লার্নিং। Which teaching approach emphasize the student-centered learning and active engagement? কোন টিচিং অ্যাপ্রোচ জোর দেয় স্টুডেন্ট সেন্টার লার্নিং এবং অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের ওপর? কোন স্টুডেন্ট, কোন লার্নিংটা? কোনটা হবে তাহলে? मैम बी। কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম মানে কি? যে বিহেভিয়ারিজম প্লাস কগনিটিভিজম দুটোর যখন মিল, এটা আমরা এডুকেশন সাইকোলজিতে পড়েছি। কনস্ট্রাকটিভিজম, ভাইগটস্কি থিওরি, বা আর কিসে আছে। তো मैम কনস্ট্রাকটিভিজম, थॉर्नडाइक। হ্যাঁ বলো। मैम थॉर्नडाइक তত্ত্বে আছে না? হ্যাঁ, নির্মা নির্মিত আচ্ছা, which teaching approach emphasize the student centered learning? কোন টিচিং অ্যাপ্রোচ স্টুডেন্ট সেন্টার লার্নিং এবং অ্যাক্টিভ এনগেজমেন্টের উপর জোর দেয়? বিহেভিয়ারিজম তো হবে না, আচরণবাদরা এরা এই টিচিং অ্যাপ্রোচ হবে না। ট্র্যাডিশনালিজম সেটা তো হবে না, সেখানে শুধুমাত্র টিচার সেন্টেন্স। পজিটিভিজমও হবে না, যেটা হবে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, যেটা হবে সেটা হচ্ছে বাবা কনস্ট্রাকটিভিজম। মানে মানে
মিউট করে করাটাই বেটার, তার কারণ আমি লাস্টে সব দেখে নেব, নাহলে খুব প্রবলেম হবে, নেটের প্রবলেম হবে। ঠিক আছে, এর জন্য তোমার আওয়াজটা আসছে না বা শুনতে পাচ্ছি না, আমি আমি কিছুই বুঝতে পারিনি, সরি। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিফ্লেক্টিভ প্র্যাকটিস ইন পেডাগোগি? হোয়াট ইজ দ্য পারপাস অফ রিফ্লেক্টিভ প্র্যাকটিস ইন পেডাগোগি? অর্থাৎ রিফ্লেক্টিভ মানে কি, আমাদের একেবারে শেষ লেভেল চলছে, সেই লেভেলে পেডাগোগির পারপাসটা কি? সেই লেভেলে পেডাগোগির পারপাসটা কি? পেডাগোগি মানে আমরা সকলেই জানি যে টিচার সেন্টার্ড লার্নিং। তার মানে টিচার সেন্টার্ড লার্নিং এর যে তিনটে যেটা রয়েছে সেটা হবে, সেটা রিফ্লেক্টিভ লেভেলে টিচারদের কি করা উচিত, ইমপ্রুভ করা উচিত এফেক্টিভনেস কিসের মাধ্যমে, সেলফ অ্যাসেসমেন্ট এন্ড অ্যানালাইসিস এর মাধ্যমে, টিচারদের, নট স্টুডেন্ট, কারণ এটা স্টুডেন্টদের, স্টুডেন্ট নিয়ে পড়েছে। নেক্সট, দ্য অরিজিন অফ দ্য ট্রাম অফ দ্য পেডাগোগি। সকলেই জানো, সকলেই জানো এই কোশ্চেনটা। প্লিজ মিউট করো, হ্যাঁ, নাহলে ইকো হচ্ছে, প্লিজ মিউট করো, চ্যাট বক্সে লেখো, আমি ঠিক দেখে নেবো লাস্টে। গ্রিক ওয়ার্ড, the ancient Greek philosopher is often credited with the concept of pedagogy. অর্থাৎ কোন গ্রিক ফিলোসফার কনসেপ্ট অফ ফিলোসফিটাকে প্রেডিক্ট করেছেন, সেটা কোন তথ্য, কার তথ্য থেকে অ্যান্ড্রোগোগির কনসেপ্ট পেয়েছিস, তিনি। তাহলে কে ক্রেডিট করেছে? প্লেটো। কে ক্রেডিট করেছে? প্লেটো। ঠিক আছে, বাদ বাকি তিনটা তো রিলেটেডই না এর সাথে। The word pedagogy is derived from Greek words paidios and meaning dash and agos meaning dash. আমার মনে হয় সকলেই এটার অ্যান্সার দিতে শুরু করে দিয়েছো। সেটা কি কি? চাইল্ড আর গাইড, গাইড বা টু লিড বা লিডার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এ। নেক্সট, which was the primary aim of the pedagogy in ancient Greece? গ্রিসের সময় যখন গ্রিসে এটার প্রাইমারি এম কি, এটা কি এম? সেটা হচ্ছে গ্রিসের কি এম, টু ইনস্টিল দ্য মোরাল ভার্চু অ্যান্ড সিটিজেনশিপ। পেডাগোগির কনসেপ্টে গ্রিস, এনশিয়েন্ট গ্রিসের কি প্রাইমারি লক্ষ্য। ঠিক আছে, নেক্সট, হু ইজ দ্য কনসিডার অফ দ্য ফাদার অফ মডার্ন পেডাগোগি? মডার্ন পেডাগোগির কে প্রবক্তা? কে? জন হেনরিচ পেসালোসি। নাকি, তাই তো? দেখো, মডার্ন পেডাগোগিটা একটু খুলি। হেনরিচ পেসালোসি হচ্ছে ফাদার অফ মডার্ন পেডাগোগি। ঠিক আছে, আর যদি বলা হয় জনককে, পিয়াজে। জনককে পেডাগোগি, পিয়াজে, জিন পিয়াজে। ঠিক আছে, আর এটাকে নিয়ে কে কে কাজ করেছে?
হচ্ছে প্লেটো, মানে এটাকে নিয়ে পেডাগোগি ধারণা নিয়ে আর কে কে কাজ করেছে, সেটা হচ্ছে জোহান হেনরিক পেস্তালোজি তো আছে, তারপরে জন আর্মস কমিউনিয়াস, জন ডিউ, ভাইগটস্কি, বেঞ্জামিন ব্লুম, মাদাম মারিয়া মন্তেসরি এবং পিয়াজে প্রমুখ। ঠিক আছে, নেক্সট। Which educational reformer emphasized the importance of consider the individual needs and interest of student? কোন এডুকেশনাল রিফর্মার স্টুডেন্টদের ইন্টারেস্ট এবং ইন্ডিভিজুয়াল নিডস এর ওপর জোর দিয়েছে? একটু টাফ হয়ে গেল। বলে দেবো আমি, সেটা হচ্ছে মারিয়া মাদাম মন্তেসরি। Term pedagogy compels the theory of practice, কি teaching and learning. Teaching and learning. What is the origin of the term andragogy? সকলেই জানি। Greek what? Greek word ander আর agos. Ander means man আর agos means lead to leader বা leading, যার অর্থ হলো and যার মানে ম্যান লিডিং, অ্যান্ড্রা মানে ম্যান, বাদ বাকি হচ্ছে লিডিং। এটা নিয়ে আরেকটা কোশ্চেন দিয়েছিলাম মনে হয়। আচ্ছা, হু ইজ ক্রেডিটেড দ্য কয়েনিং দ্য টার্ম অফ অ্যান্ড্রাগোগি? কে অ্যান্ড্রাগোগি টার্মটা কয়েন করে? কে কয়েন করে? আলেকজান্ডার ক্যাপ তো 1833 খ্রিস্টাব্দে শুরু করেছিল। আলেকজান্ডার ক্যাপ 1833 খ্রিস্টাব্দে শুরু করেছিল, পরবর্তীকালে ইলেনসার ওটাকে নিয়ে কাজ করেছিল। কে পপুলার করেছিল? কে পপুলার করেছিল? মালকম নলস কয়েন করেছিল। ঠিক আছে, আর পরবর্তীকালে অ্যান্ডারসন বা আর হচ্ছে লিন্ডেনম্যান এটা এই শব্দটা ব্যবহার করে আরো তাকে বিস্তারিত করেছিল। Which of the following the key principle of andragogy proposed by মালকম নলস বা নোলস? কিসের উপর গুরুত্ব দিয়েছে না? 100% সকলেই পারবে, সেলফ ডিরেক্টেড লার্নিং। নেক্সট, andragogy learners are presumed to be more. andragogyতে লার্নার্স presumed to be more, লার্নাররা কি কেমন? লার্নাররা অটোনোমাস। ঠিক আছে, নেক্সট। যখন ক্লাস হয় তখন আমি লাইভলি ভাবেই করি এবং আরো বেশি, যেহেতু আজকে ডেমো ক্লাস একটু লাইভলি ভাবে হচ্ছে না বা করছি না, কিন্তু যখন করি তখন কিন্তু লাইভলি ভাবেই করি আমরা। নেক্সট, in which type assessment do students set the learning goal and monitor their progress? মানে স্টুডেন্ট সেট করে নেয় লার্নিং গোল এন্ড মনিটর দেয়ার প্রোগ্রেস। তাহলে সকলেই একমত, as learning বা self learning. Which type of assessment primarily concerned with assessing grade or score? ঠিক আছে, assessing grade or score লাস্টে যেটা হয় সেটা হচ্ছে অফ লার্নিং, সেটা হচ্ছে অফ লার্নিং বা সামেটিভ লার্নিং। Peer assessment and self-assessment activities are associated. Which type of assessment? কোন টাইপ? দেখো, see, assessment as learning. Which of the following is the example of assessment for learning? Assessment for learning এর example কি? Final exam? একদমই না, ওটা তো সামেটিভ। তাহলে assessment of learning ওটা। উইকলি কুইজ উইথ ফিডব্যাক, এটাই হবে
উইকলি কুইজ অর উইথ ফিডব্যাক বা সেমিস্টার, এগুলো ঠিক আছে। Which type of assessment evaluate the student achievement at end of unit or courses? End এ। end এ তাহলে কোনটা হবে? end এ তাহলে কি হবে? সামেটিভ, তাই তো? end এ কি হবে? সামেটিভ মানে অফ। ওকে, থ্যাংক ইউ। আশা করি আমি কিছুটা তোমাদের বোঝাতে পেরেছি অ্যান্ড্রাগোগি পেডাগোগি সম্পর্কে। জানি না, ভুল ত্রুটি তো হতেই পারে। ঠিক আছে, এবার কারোর কোনো কিছু কোশ্চেন থাকলে এক্ষুনি মনে হয় স্যার জয়েন করবে, তো স্যারকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর আমার আমি আমার যতটা আহ, মানে দেওয়ার দরকার তোমাদেরকে আমি দিয়েছি, এবার বাকিটা স্যারের সাথে কথা বলাটাই বেটার। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো ম্যাডামকে, সাবজেক্ট রিলেটেড বা কোথাও কোনো কিছু অসুবিধা। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে সাবজেক্ট রিলেটেড বা কিছু কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো আমাকে। সাবজেক্ট রিলেটেড কোশ্চেন তো প্রচুর থাকবে, আমি বলবো যদি নেট রিলেটেড বা সিলেবাস রিলেটেড বা কিছু কোশ্চেন থাকে সেটা তোমরা বলতে পারো। হ্যাঁ, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো হ্যালো। হাবিবা। হ্যাঁ, বলছি তাহলে অ্যান্ড্রাগোগির মানে মেন জনক ওটা তাহলে কি হবে? জনক তাহলে মালকম কাকে বলা যাবে? মালকম নোস, বললাম তো জনক হচ্ছে মালকম নোস। ঠিক আছে, যে পপুলার করেছে, পপুলার মানেই জনক, তাই না? আচ্ছা, আমার মনে হয় আর কারোর কোনো কোশ্চেন নেই নাকি? আর সকলকে ধন্যবাদ আরেকটা যারা মিউট করো আরেকটা হাবিবা, বলছি তুমি যে মিউট করো। হ্যাঁ বলো 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 বলো। বলছি যে পেডাগোগি একটা আপনি বললেন না যে প্রথম বলেছিলেন যে হারবার কি একটা নাম বললেন, ওই নামটা বুঝতে পারিনি, একবার বললে ভালো পেস্তালুস্কি, হতো। পেস্তালুস্কি আমরা পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ এ থাকবে। হার্বার্ট পেস্তালুস্কি প্রথম বলেছিলেন, পরবর্তী হার্বার্ট টেন এর ওয়ার্ক থেকে কাজ করেছিলেন আর পপুলার করেছিলেন এটাকে। ওল্ড যিনি আছেন তিনি হচ্ছে জিন পিয়াজে, আর মডার্ন যিনি আছেন তিনি হচ্ছে সেই আহ, ইয়ে। তো এইটাই হচ্ছে জিনিস, আমরা পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ এর মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে। সকলকে যারা যারা উত্তর দিয়েছো খুব থ্যাংক ইউ। এবার স্যার যদি কিছু বলে বলবে। থ্যাংক ইউ ম্যাম। ক্লাস তাহলে শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি শেষ করে দিয়েছি, 8:49-এর মধ্যে শেষ করেছি। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। তো তোমাদের যদি কিছু জানার থাকে বা মানে কিছু কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে, তাহলে একবার বলতে পারো ম্যাডামকে। তা নাহলে আমরা একটু নেক্সট ডিসকাশন করবো 5-7 মিনিটে, তারপর আমরা ক্লাসটা বন্ধ করবো। যদি কিছু বলার থাকে এখনো দেখো ম্যাডাম রয়েছে। ঠিক আছে ম্যাডাম, তার মানে কি আর কিছু নেই, কারণ কোনো কিছু নেই বলার? যে পার্টটা নিয়ে বলছিলাম যে আমরা যেটা করতে চাইছি, একটু প্লিজ মিউট করে রাখো। ম্যাডাম এটা বন্ধ করছি, আপনার এইটা স্ক্রিনটা বন্ধ করছি।
কি হচ্ছে এটা? একটা মিনিট দাঁড়াও, স্ক্রিনটাকে বন্ধ করছে এবার। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম যে আমরা আগামী দিনে মানে ধরো আমাদের দুদিনের ক্লাস হলো, তো যেহেতু হাতে সময় খুব কম, হিসাব মতো আমরা প্রায় ফেব্রুয়ারির শেষে দাঁড়িয়ে রয়েছি, জুনে পরীক্ষা। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে আমাদের একটা ব্যাচ আমরা ক্রিয়েট করতে চাই, যেমনটা আমরা ফার্স্ট পেপার করলাম, একই রকম ভাবে সেকেন্ড পেপারের একটা ব্যাচ, মানে সেকেন্ড পেপারের এডুকেশনের জন্য একটা ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। অলরেডি আমাদের গত বছরের ক্ষেত্রে একটা ব্যাচ রয়েছে, রানিং চলছে একটা ব্যাচ। তো সেই জায়গা থেকে আমরা চাইছি একটা ব্যাচ ক্রিয়েট করতে। তো সেটা নিয়ে কি কিছু বলবো, মানে যদি তোমরা একটু পারমিশন দাও তাহলে বলতে পারি। হ্যাঁ স্যার বলুন। যে যেটা চাইছি যে একটা ব্যাচ করব, যেটার মধ্যে পুরোটাই যেমন ফার্স্ট হচ্ছে, হ্যাঁ, যে পুরোটা অনলাইন ক্লাস হবে এবং লাইভ ক্লাস গুগল মিটে হবে। এবং সপ্তাহে যেটা বলা রয়েছে 2 দিন করে লাইভ ক্লাস হবে, এখনো তাই হয়, এখন আমাদের 2 দিন করে লাইভ ক্লাস হয়। তো 2 দিন যে লাইভ ক্লাসটা হচ্ছে, কিন্তু যেহেতু হাতে সময় কম, বা সামনে জুনের মধ্যে আমাদেরকে অ্যাটলিস্ট একটা সিলেবাসের মিনিমাম জায়গা পৌঁছাতে হবে যাতে করে আমরা জুনের পরীক্ষাটা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে আমরা প্রথম অন্তত 2-3 মাস 3টে করে ক্লাস থাকবে সপ্তাহে। সেক্ষেত্রে আমি আবারও বলছি যে লাইভ ক্লাস কিন্তু 2 দিন, আগের যে ব্যাচগুলো চলছে সেখানেও কিন্তু এখনো 2 দিন করে ক্লাস হয়। কিন্তু যেহেতু আমাদের সময় হাতে খুব কম, এর মধ্যে আমাদের একটা পৌঁছাতে হবে, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হবে, একদম আবার পরীক্ষার মুখে মুখে এসে সেটা করাও ঠিক না। এখনো আমাদের সময় রয়েছে, আমরা এখন একটু বেশি প্রেশার নিতে পারবো। তো সেখান থেকে বলতে গেলে সপ্তাহে কিন্তু 3টে করে ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস ইভিনিং টাইমে, মানে রাত 9টা থেকে ক্লাস থাকবে, 9টা থেকে 10:30, এই ডিউরেশনে ক্লাস থাকবে। 28শে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে, যেহেতু সময় হাতে নেই, আজ 26শে ফেব্রুয়ারি ধরো শেষ, 28শে ফেব্রুয়ারি মানে মাঝার একটা দিন রয়েছে, 28 ফেব্রুয়ারি বুধবার থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এই ব্যাচে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, 1-to-1 লাইভ ইন্টারাকশন, যেটা ওখানেও বলেছিলাম যে ডাউট ক্লিয়ারিং ক্লাস সকলের জন্যই আসবে, কিন্তু 1-to-1 লাইভ ইন্টারাকশন সবার জন্য না। এটা কিন্তু তাদের জন্য যাদের কোনো রকম প্রোগ্রেস দেখতে পাচ্ছি না, ক্লাসে রেগুলার দেখা যায় না, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এটা রাখা রয়েছে। নেক্সট যেটা বলার, যে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, সাথে এফেক্টিভ পিডিএফ স্টাডি মেটেরিয়াল। এরকম প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, তার রেকর্ডিং ভিডিও থাকবে, সাথে এফেক্টিভ পিডিএফ স্টাডি মেটেরিয়াল কিন্তু শেয়ার করে দেওয়া হবে তোমাদের সাথে। আর সাবজেক্টের বা ইউনিটের রেসপেক্ট একদম যেরকম বলা হয়, বা ফার্স্ট পেপারে যদি কেউ করে থাকো, এখনো তো বোধহয় একটাই ক্লাস হয়েছে, ক্লাস হবে, দেখলে বুঝতে পারবে। যে এই কথাটা আমি সবসময় বলে থাকি যে অতি ধৈর্যের সাথে ধরে ধরে ধীরে ধীরে বেসিক থেকে ক্লাস করানো হবে। যে আজকেও যখন ফার্স্ট পেপারে ক্লাস করবে তখনও দেখতে পাবে, বা আমাদের যখন সাবজেক্টও হবে ঠিক এইভাবে, যে এমন বলা হবে না বা এমন প্রেসার দিয়ে করা হবে না যে একদিনের মধ্যে 1-2 ইউনিট শেষ হয়ে যাচ্ছে, জাস্ট নাম বলে টাচ করে বেরিয়ে যাচ্ছি, এরকমটা কোনো কিছু হবে না। আলাদা আলাদা বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার থাকবেন, অলরেডি তোমরা 2জন দেখেছো। তো আমাদের ক্লাস হয়, দুজন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে। তবে এটা বললাম যে 3 দিনের ক্ষেত্রে কিন্তু এটা আনঅফিসিয়ালি বলছি, অন্তত প্রথম 2-3 মাস এটা করা হবে, যাতে করে সিলেবাসের একটা অ্যাটলিস্ট আমরা জুনের পরীক্ষা দিতে গেলে অন্তত 50-55% বা 60% যদি কমপ্লিট করতে না পারি, তাহলে জুনের পরীক্ষাটাতে সেই কনফিডেন্স আসবে না। কারণ সিলেবাস যেহেতু অনেকটা বড়, আমরা বলতে পারবো না যে জুনের মধ্যে আমরা পুরো সিলেবাস শেষ করতে পারবো, এটা অসম্ভব। তো সেই জন্য কিন্তু কোর্স 1 বছরের থাকবে, আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, দ্যাট ইজ আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্টের সুবিধা থাকবে। মানে আমরা প্রথমে শর্ট লেন্থ মক টেস্টের মধ্যে ঢুকবো, যে এক একটা ইউনিট ওয়াইজ ধরো শর্ট লেন্থ, এক একটা মক টেস্টের মধ্যে 20টা বা 30টা করে কোশ্চেন রয়েছে, এরকম 20-30টা করে কোশ্চেন থাকবে। আমরা যে 30টা করে কোশ্চেন ইনটু 30টা সেট ধরি, মানে একটা ইউনিটের জন্য 900 কোশ্চেন, এবার ফুল লেন্থের পরে আসবে। কোর্স ডিউরেশন 1 বছর হলেও রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস এর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস পাবে, যেটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে একই কথা বলেছিলাম, যে কথাগুলো একদম খুব কমন কথা। দেখে নাও যে একবার এই পর্যন্ত কারোর কোনো কিছু অসুবিধা আছে কিনা, বা কারোর কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, এই মেইন 9টা পয়েন্ট নিয়ে কারো কোথাও কোনো অসুবিধা আছে কিনা, এই জায়গাটা যদি একটু বলো, তাহলে আমরা
নেক্সট পার্টে যেতে পারি। ঠিক আছে স্যার। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই তো? আমি আবারও বলছি, যা কমিটমেন্ট করছি সেটাই হবে, যা করছি না তা হবে না। এটাতে ছিলাম। তাহলে এই পর্যন্ত নেই, কারো কোনো অসুবিধা নেই তো? নেক্সট পার্টে যাই তাহলে। এক বছরের ক্ষেত্রে যেটা বলার, আবারও বলছি যে 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ মাঝে মাত্র একটা দিন রয়েছে, আজ 26শে ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, 28শে ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। আর পেমেন্ট, হোয়াটসঅ্যাপ কলিং, এই একটাই নাম্বার। এই নাম্বারে পেমেন্টের সব অপশন রয়েছে, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম সবকিছু এই নাম্বারে অ্যাভেলেবেল। সেটা হোয়াটসঅ্যাপ বা তোমাদের ক্ষেত্রে যে নাম্বার থাকবে সেটাও এই নাম্বারই থাকবে, অর্থাৎ কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু এই নাম্বারে তোমরা শেয়ার করতে পারবে। আর যেটা বলার যে যারা একদম লক্ষ্যে অবিচল, যেটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে এই কথাগুলো অনেকবার বলেছিলাম, এখানে আর আমি সেইভাবে কোনো কিছু ডিসকাস করিনি, কারণ এই সাবজেক্টটা আমার নয়। যারা কঠোর পরিশ্রম করতে বিশ্বাস করবে, হার্ডওয়ার্ক করতে পারবে, স্মার্ট হার্ডওয়ার্ক করতে পারবে, তারাই এসো। টোটাল 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, এক বছরের যে কোর্স ফি থাকবে তার রেসপেক্টে 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকবে। আমি কি কোর্স ফিটা বলবো? এবার দেখো, যদি তোমরা পারমিশন, যে টোটাল কোর্স ফি রয়েছে এক বছরের জন্য 599 টাকা, এটা 4টে ইনস্টলমেন্টে দিতে পারবে, 4টে ইনস্টলমেন্টে দিতে পারবে। আমি বলবো যে যদি কারোর মনে হচ্ছে খুব বেশি ফিজ হয়ে যাচ্ছে তাহলে তুমি আসবে না, আর যদি মনে হচ্ছে না তোমার ক্ষেত্রে সম্ভব, এটা ঠিকঠাকই, বা এখান থেকে আমি ডেফিনেটলি কিছু গেইন করতে পারবো, তাহলে বলবো ডেফিনেটলি এসো। আর রাত্রের মধ্যে তোমাকে 500 পেমেন্ট করতে হবে। ফার্স্ট পেপারে যেরকমটা ছিল, পেমেন্ট করার পর আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম পাঠাবো, ফর্মটা ফিল আপ হয়ে গেলে তুমি অটোমেটিক গ্রুপে জয়েন করে যাবে, বুধবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এই 4টে ইনস্টলমেন্টে তোমরা পেমেন্ট করতে পারবে। আর এই নাম্বারটাই কিন্তু রয়েছে, যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটাতে পেমেন্ট করবে। আমি লিখে দিচ্ছি এখানটায়, 7439725584। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম সবকিছু অ্যাভেলেবেল। গুগল পেতে আমার নামে পাবে, রজত ঘোষ এই নামে পাবে। বাকি সব ক্ষেত্রে মাস্টারজি নামে পাবে, সেটা ফোন পে বলো, অ্যামাজন পে বলো বা পেটিএম বলো, এই সব ক্ষেত্রে কিন্তু মাস্টারজি নামে পাবে, মাস্টারজি নামে পাবে। এগুলো ইয়ে রয়েছে। আবার বলছি, পুরো এক বছরের ডিউরেশন থাকবে। আলাদা আলাদা ফ্যাকাল্টি, মানে দুদিনের যেটা বলছিলাম যে আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। অফিসিয়ালি 2 দিন, কিন্তু ইনিশিয়ালি কিন্তু 3 দিন করে ক্লাস থাকবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে ইনিশিয়ালি। এখানেও দেওয়া আছে যে এই নাম্বারটাই কিন্তু পেমেন্টের নাম্বার। আর এই কোর্স ফিটা আমি বলে রাখি, গত বছরও 5,999 টাকা ছিল, গত বছরও 5,999 টাকা ছিল। এই বছর কিন্তু 5,499 রয়েছে এই বছরে। গত বছর 5,999 টাকা ছিল। যদি কেউ তোমার পরিচিত থেকে থাকে জিজ্ঞাসা করলেও দেখতে পারবে যে এটা 5,999 টাকা ছিল, সেখান থেকে এই বছর কিন্তু 5,499 টাকা। আর পুরো এক বছরের ডিউরেশন থাকবে। চেষ্টা করা হবে উইদিন জুনের মধ্যে অ্যাটলিস্ট 50 থেকে 55% সিলেবাস যাতে কভার করা যায়, যার জন্য আমাদের আগের ব্যাচগুলোতেও কিন্তু 2 দিন করে ক্লাস হয়েছে। এখানে কিন্তু অন্তত প্রথম 2 থেকে 3 মাস, মানে মে মাস পর্যন্ত টার্গেট করা হচ্ছে। আমি মার্চ, এপ্রিল, জুন এই 3 মাস ধরছি, ভুল বললাম, মার্চ, এপ্রিল, মে এই 3 মাস ধরছি। এই 3 মাসে অন্তত 50 থেকে 55% সিলেবাস কভার করানো হবেই, সেরকম টার্গেট নিয়ে নামা হবে। তাও বলছি যে জোর করে চাপিয়ে দেওয়া নয়, যে জোর করে চাপিয়ে দেওয়া হবে বা কোন রকম বলে নাম বলে ইউনিটের নাম ধরে বা মেটেরিয়াল দিয়ে শেষ করে দেওয়া হবে, এরকমটা হবে না। আর মক টেস্টের ক্ষেত্রে আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে। আবারও বলছি, আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, যেখান থেকে তুমি একটা ডেফিনেটলি কনফিডেন্সের জায়গা পাবে। যে প্রথমে শর্ট লেন্থ থাকবে একদম ইনিশিয়ালি, মানে তুমি ধরে নাও যে ক্লাস আমাদের 28 তারিখ থেকে শুরু হচ্ছে, নেক্সট উইকের মধ্যে মোটামুটি 1-1.5 সপ্তাহের মধ্যে মক টেস্টে চলে আসবে।
যে যে ইউনিটটা পড়ছো সেই ইউনিটের মধ্যে মক টেস্ট, যেহেতু একসঙ্গে দুটো ইউনিট চলবে, একই সঙ্গে দুটো ইউনিট চলবে, দুজন টিচার, তো দুটো ইউনিট চলবে একসঙ্গে, তো দুটো ইউনিটের জন্য আলাদা আলাদা মক টেস্ট তোমাদের কাছে করা থাকবে এবং তোমরা সেইভাবে মক টেস্ট গুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারবে। অনলাইনে মক টেস্ট হবে। তো আমার মোটামুটি বলা বক্তব্য শেষ। যদি কারো কোনো কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে বলতে পারো। যারা ভর্তি হতে চাইছো 500 পেমেন্ট কমপ্লিট করে কিন্তু তাকে ভর্তি হতে হবে। 500 পেমেন্ট কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, বাকিটা তোমার 3টে ইনস্টলমেন্টে দিতে পারবে। টোটাল 4টে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে। আর ফার্স্ট পেপারও দেখেছো, আজ আমি ইনফর্ম করে দিয়েছি যে 1799 যেটা ছিল সেটা 1799 নেই। তো এখানেও তাই, যে এই কোর্স ফিটা কিন্তু কোনোভাবে থাকবে না, এটা কিন্তু আবারও বেড়ে যাবে। এটা বেড়ে কিন্তু যেটা গত বছরে ছিল ওই রকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, তারা কিন্তু আজ রাত্রের মধ্যে 500 পেমেন্ট কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করে দিও। আমি আমার দিক থেকে সাধ্যমতো চেষ্টা করে দেখব যা যা করা যায়। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো। আর এখানে যা যা কমিটমেন্ট করেছি এই হবে, যা কমিটমেন্ট করছি না তা হবে না। যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ তাহলে আমরা এই পর্যন্ত রাখবো। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ডাউট থাকে, বা আমি হয়তো এখানে বলিনি, কভার করিনি, হয়তো তোমার কোশ্চেন রয়েছে, জিজ্ঞাসা করতে পারো। স্যার ফার্স্ট পেপারের ক্লাস তো হচ্ছে, এখান থেকে লিভ করে ওখানে জয়েন করব? হ্যাঁ, জয়েন করে যাও। ফার্স্ট পেপার তো অলরেডি মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, 9টা থেকে ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন করে যেতে পারো, অসুবিধা নেই। এর দরকার নেই, বা জয়েন করে যেতে পারো বা লিভ করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি যে আমাদের হ্যাঁ, বলো। কি কি বই কিনবো বা এটা বললে একটু ভালো হতো। ফার্স্ট পেপারের প্রথমত আমি সাবজেক্ট এক্সপার্ট নই। মিউট করো। আমি সাবজেক্ট এক্সপার্ট নই, তো সেক্ষেত্রে আমি বলতে পারবো না। যে স্যার বা ম্যাডাম রয়েছে তিনি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেবেন যে এডুকেশনের জন্য কোন বই ভালো হবে বা কি। তবে হ্যাঁ, যে যে নোটস গুলো পাবে সেটা ডেফিনেটলি মানে খুব লেন্দি হবে। মানে তুমি তোমার পড়ার জন্য ইনিশিয়ালি যথেষ্ট, আমি এটুকু বলতে পারি। মানে আমার আমার যদিও সাবজেক্ট নয় এডুকেশন, তো আমি যেটা দেখেছি, কারণ এই নোটস বা যা কিছু সবই তো আমি নিজে হাতে ঘাটাঘাটি করি, তো সেই জায়গা থেকে বলছি। মানে তুমি গতকালেও দেখেছো স্যারের ক্ষেত্রে নোটস খুব ডিটেলসে যায়, প্রতিদিন এমসিকিউ থাকবে। মানে ধরো কোনো একটা ক্লাস হয়ে গেল, সেই ক্লাসের প্রথম 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট ক্লাস হলো, শেষ 10-15 মিনিট কিন্তু এমসিকিউ হবে প্রতিদিন। যে টপিকটা পড়ানো হলো তার উপরে এমসিকিউ প্রতিদিন থাকবে। তোমরা ফার্স্ট পেপারে দেখলেও একই রকম ফ্লেভার পাবে। ফার্স্ট পেপারে তো একটা টিচিং অ্যাপটিটিউডের ক্লাস হয়েছে, জানি না কেউ এখানে আছো কিনা ফার্স্ট পেপারে, তো সেখানেও কিন্তু এই একই রকম ভাবে হচ্ছে। তো ওখানেও তাই। তো তোমাদের ক্ষেত্রেও একই রকম চলবে, যে যে নোটসটা তোমাদেরকে প্রোভাইড করা হবে সেটা ইনিশিয়ালি যথেষ্ট। তারপরেও বলছি ওটা পুরোটা নয় বা সম্পূর্ণ নয়। অবশ্যই আমি সবসময়ের জন্য বইয়ের পক্ষে, আমি বই প্রেফার করি। তো অবশ্যই বইটাকে একবার সাপোর্ট নিও, বইটাকে দেখো। ডেফিনেটলি তুমি ওখান থেকে কিছু না কিছু পাবে এবং স্যার বা ম্যাডাম সেগুলোতে গাইড করে দেবেন আলাদা করে। আর যদি কারো কিছু বলার থেকে বলতে পারো, আদারওয়াইজ তাহলে এই পর্যন্ত রাখবো। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এই পর্যন্ত রাখবো। রাখি তাহলে এই পর্যন্ত। কারো যদি মনে হয় তাহলে কিন্তু 500 আজ রাত্রের মধ্যে পেমেন্ট কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করে দেবে। বাকিটা 3টে ইনস্টলমেন্টে যেরকম দেখতে পাচ্ছ, যে 28 ফেব্রুয়ারি 2000 টাকা, থার্ড ইনস্টলমেন্ট ভর্তির 1 মাস পর, ফোর্থ ইনস্টলমেন্ট যেটা ভর্তির 2 মাস পর। থ্যাংক ইউ সবাইকে। আমি তাহলে এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ।